আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিষয়ে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে আমার মনের মধ্যে অনেক দিন হলো আসলে জমিয়ে রেখেছি, কিন্তু বলার মতো কোনো জায়গা পাচ্ছি না, মানে কাকে বলবো। কিন্তু কথাগুলো আসলে বলতেও ইচ্ছা করে, কারণ দেশের যে পরিস্থিতি দিনের পর দিন যেভাবে যা হচ্ছে আসলে দেখে সেগুলো নিজের কাছেও কষ্ট লাগে। আর নিজেরাও তো কীভাবে আছি, দেশের মানুষজন কীভাবে চলতেছে আছে, দেশের সাধারণ মানুষজনের কী পরিস্থিতি, এগুলো নিয়ে আসলে অনেক কথাই বলতে হয়, অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু আসলে বলার মতো ওইরকম কোনো সুযোগও হয় না, বা সরাসরি আমরা কোনো বড় ধরনের কোনো মহান ব্যক্তিও না, বড় ধরনের কোনো নেতাও না যে আমাদের কাছে কোনো মিডিয়া আসবে বা আমরা মিডিয়ার কাছে গিয়ে সরাসরি কথা বলতে পারবো। সবার কাছে আমাদের নিজের ভাবনাগুলো বা বাস্তব চরম সত্যি কথাগুলো যেগুলো তুলে ধরতে পারবো, সেগুলো বলতে পারবো। আসলে সেরকম কিন্তু সুযোগ নেই আমাদের সাধারণ মানুষের, যেগুলো দর্শক মণ্ডলী, আগে বলে নিচ্ছি, আজকের ভিডিওটি কিন্তু অনেকটা লম্বা হবে, অনেকটা বড় হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি না টেনে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে সবাই শুনবেন। আমি যে কথাগুলো বলবো বাস্তবসম্মত কথা, চরম সত্য কথা আমাদের দেশ নিয়ে। তো আমার ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি, এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রথমেই আমি যে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তো একে একে আমি কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। দেখেন, প্রথমে আমি বলবো বৈষম্য নিয়ে, আমাদের দেশে যে বৈষম্য, এই বৈষম্য নিয়ে কথা বলি প্রথমে আমরা। বিগত 8 মাস বা 9 মাসের মতো হয়ে গেছে অলরেডি আমাদের দেশে যে ছাত্র জনতার আন্দোলন, যে আন্দোলনের ফলে অনেক তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে, তাজা প্রাণের বিনিময়ে অনেক ভাই বোনদের নিজের জীবনের বিনিময়ে, এবং অসংখ্য ভাই বোনেরা যারা এখনও আহত অবস্থায় হসপিটালে, বাসাবাড়িতে, বিভিন্ন জায়গায় এখনও আছে, তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে, তাদের এই ত্যাগের কারণে বিগত 16-17 বছরের যে আমাদের দেশের দুঃশাসন চলছিল, সেই দুঃশাসন থেকে আমরা কিন্তু মুক্ত হয়েছি। সেই দুঃশাসনের কবল থেকে আমরা কিন্তু, আমাদের এই দেশটা মুক্ত হয়েছে। যে দুঃশাসনটা আসলে দেশটাকে কোথায় নিয়ে গেছিল আপনারা সবাই জানেন। আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো দেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু সেই দুঃশাসনের কবলে ছাতা কোলে পিষ্ট হয়ে আমাদের কিন্তু অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। আর দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছিল আপনারা এ বিষয়ে সবাই ভালো করে জানেন। আমরা তো মানে কি বলবো, আমরা তো ভেবে নিয়েছিলাম যে হয়তো এই দুঃশাসনের হাত থেকে আমরা হয়তো কোনো দিনই বের হতে পারবো না, কারণ সেখান থেকে বের হতে গেলে যারা অবদান রাখবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা এই দুঃশাসনের তারাই কিন্তু সবাই কিন্তু একে একে প্রত্যেকটা সেক্টর কিন্তু সেই দুঃশাসনের কাছে কিন্তু তারা সবাই গোলামি শুরু করেছিল। তো আমাদের দেশে দিন যতই যাচ্ছে, সময় যতই যাচ্ছে, আমাদের দেশে কিন্তু বৈষম্য বেড়েই যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মধ্যে বৈষম্য কিন্তু। আর এই বৈষম্য দূর করার জন্য সরকারি চাকরি বেসরকারি চাকরির মধ্যে যে বৈষম্যটা, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যতা, প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য কিন্তু আকাশ পাতাল ব্যবধান। এই বৈষম্য মানে
না কমে দিনে দিনে কিন্তু বেড়েই যাচ্ছিল। বিশেষ করে স্বৈরাচারী এই সরকারের কারণে যারা এককভাবে নিজেরা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, এই দেশটাকে একদম ভারতের দাবেদারি বানানোর জন্য সেই ব্যবস্থা করে রেখেছিল। তো তাদের কারণে কিন্তু মূলত এই বৈষম্যটা আরও দিন দিন বেড়েই যাচ্ছিল। সেই বৈষম্যটা মূলত দূর করার জন্যই কিন্তু সেই আন্দোলন, বিশেষ করে স্বৈরাচারী সেই সরকারকে পতন করার জন্যই কিন্তু সবাইকে এই দেশকে মুক্ত করার জন্য, এই আমাদের সাধারণ মানুষকে মুক্ত করার জন্যই কিন্তু সেই আন্দোলনটা শুরু করেছিল, এবং ছাত্র জনতা সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু সফল হয়েছে সেই দুঃশাসন থেকে সবাইকে মুক্ত করার জন্য। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম বৈষম্য নিয়ে, তো এই বৈষম্যটা আপনারা সবাই জানেন প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে বৈষম্যটা চলতেছে, কিন্তু বৈষম্য নিয়ে একটা সংগঠনও আছে, বৈষম্য বিরোধী যে সংগঠনটা। আমি বলবো যে এই বৈষম্য বিরোধী সংগঠনে যারা আছেন তারা এখন পর্যন্ত বৈষম্য নিয়ে আপনারা কি করতেছেন বা কোন কথাটা উল্লেখ করতেছেন যে এই বৈষম্যকে দূর করার জন্য, যাতে কোনো সেক্টরে কোনো বৈষম্য না থাকে, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যেন সব কিছু সমান তালে সমতলভাবে থাকে, সমানভাবে সব কিছু পরিচালনা করা হয়। কিন্তু এই বৈষম্য দূর করার জন্য আপনারা তো এখন পর্যন্ত কোনো কথাও বলেন না, বা বিশেষ করে এই বৈষম্য নিয়ে যেসব সেক্টরে যেসব বেশি সমস্যা, এগুলো নিয়ে কিন্তু আপনারা কোনো কথাই বলতেছেন না। এখন পর্যন্ত 8-9 মাস অলরেডি হয়ে গেছে। কিন্তু তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করে কী লাভটা হয়েছে? বৈষম্যের জন্য আপনারা যে বৈষম্য বিরোধী সংগঠন যে আপনারা করেছেন, সেই সংগঠনের কাজটা কী? আপনারা কী করতেছেন? বৈষম্য নিয়ে কোনো কথা বলতেছেন আপনারা? বরঞ্চ এই 8-9 মাসে দেশে যে পরিস্থিতি চলতেছে, এর জন্য আপনারা কী করতেছেন, কী বলতেছেন? তো আপনারা বৈষম্য বিরোধী সংগঠন থাকা সত্ত্বেও আপনারা বৈষম্য কমিয়ে আনার জন্য বা সব জায়গায় সমতল করার জন্য আপনারা কোন ভূমিকা পালন করতেছেন? আপনারা এইসব বিষয়ে তো কোনো কথাই বলেন না। শুধু সংগঠন করেছেন, আপনারা কি করতেছেন না করতেছেন একমাত্র আপনারাই ভালো জানেন। যেমন ধনী দরিদ্রের আমাদের দেশে যে বৈষম্যটা দেখেন, ধনীরা কিন্তু দিনে দিনে তারা ফুলে ফেঁপে ক্রমেই আরও ধনী হয়ে যাচ্ছে, আর গরিবদের অবস্থা দেখেন, দিনে দিনে এরা কিন্তু নিষ্পেষিত হয়ে নিপীড়িত হয়ে দিনে দিনে কিন্তু এরা আরও নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এর সমাধানটা কোথায়? কি করলে এই ধনী দরিদ্রের বৈষম্যটা সমতল হবে? কি করলে এই ধনীরা আর আকাশ ছুঁতে পারবে না, আর দরিদ্ররা মাটির সাথে মিশে যাবে না? মানে কি করতে হবে? আপনারা কি এসব বিষয় নিয়ে একবার ভেবেছেন? এসব বিষয় নিয়ে কোনো কথা বলেছেন বা পদক্ষেপ নিয়েছেন? আর বিশেষ করে সরকারি এবং বেসরকারি চাকরিগুলো নিয়ে আমি কথা বলবো। সরকারি চাকরিগুলো তো দেখেন, সরকারি চাকরিগুলো যখন যে সরকারি আসছে, সরকারি চাকরিজীবীদের মানে তাদেরকে সুবিধা দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে যে সরকারি চাকরিজীবী যারা করে তারা মনে করে যে তারাই হচ্ছে পৃথিবীতে একমাত্র মানে আল্লাহ তাআলার মনোনীত, তারা হচ্ছে বান্দা, তারা মনোনীত সৃষ্টি। আর যারা বেসরকারি চাকরি করে বা যারা বেকার, এরা হচ্ছে আল্লাহ তাআলার মানে সব থেকে নিকৃষ্ট বান্দা, এদের কোনো মূল্যই নেই পৃথিবীতে। মানে সরকারি চাকরিজীবীদের এতটা সুযোগ সুবিধা মানে ক্রমেই দিয়েই যাচ্ছে, আর বেসরকারি চাকরিদের সুযোগ সুবিধাটা কোথায়? সরকারি চাকরিজীবীদের সপ্তাহে 2 দিন ছুটি। এই 2 দিন ছুটি নিয়ে এখনও কেন আপনারা কেউ কথা বললেন না? এখনও কেন 2 দিন ছুটি বন্ধ করা হলো না? কেন 2 দিন ছুটিকে 1 দিন করা হচ্ছে না? এখনও কেন সরকারি ছুটি 2 দিন থাকবে? যদি সরকারি ছুটি 2 দিন থাকে তো ভালো কথা, আপনারা বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে 2 দিন ছুটি করার ব্যবস্থা করে দেন। তারাও যেন প্রত্যেকটা মালিক যেন শ্রমিকদের 2 দিন ছুটি দেয় সপ্তাহে, সেই ব্যবস্থা করেন। সেটা যদি না পারেন, সরকারি চাকরিজীবীদের 2 দিন ছুটি বন্ধ করার ব্যবস্থা করেন। সপ্তাহে তারা 1 দিন ছুটি ভোগ করবে। আর মাসে মাসে চাঁদে অমুক ছুটি তমুক ছুটি, তাদের ছুটির অভাব নাই। আর সরকারি এক একটা প্রতিষ্ঠানে কোনো বিষয়ে কাজের জন্য গেলে, কোনো সেবা নিতে গেলে
এমন খারাপ পরিস্থিতি, আপনারা যারা গেছেন তারা খুব ভালো করেই জানেন। তারা মানে নিয়ম করে মানে অফিসে যাওয়া দরকার অফিসে যায়, অফিসে যাচ্ছে যে মানে শ্বশুরবাড়ি যাচ্ছে, অফিস তো না তাদের হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে, সুন্দর মতো আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, মানে সময় হচ্ছে 8 ঘন্টা কোনো রকম পার করতেছে, কেউ 8 ঘন্টা পারও করে না, অমনি মানে যার যার মতো আবার চলে যাচ্ছে যার যার গন্তব্যে, কাজের নামে ঠন ঠোনাঠন। আর বেসরকারি চাকরিগুলোর অবস্থা দেখেন, বেসরকারি চাকরিতে শ্রমিকদের যে পরিমাণ খাটানো হয়, যেভাবে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়, তাদেরকে দিয়ে যে পরিমাণ কষ্ট করানো হয়, একবার ভেবে দেখেন তারা কতটা কষ্ট করে, বিনিময়ে মাস শেষে কয় টাকা স্যালারি পায় একটা বেসরকারি চাকরিজীবী, কয় টাকা স্যালারি পায়। সংসার নিয়ে তাদের ঠিক মতো মানে 3 বেলা যে খাবে তাদের হিমশিম খেয়ে যাচ্ছে, তারা স্বাভাবিকভাবে কিন্তু চলতে পারে না। বিশেষ করে আমি বলবো বেসরকারি চাকরির মধ্যে গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস সেক্টরের নিয়ে কেউ একবারও কি ভেবেছেন? গার্মেন্টস সেক্টরে এত আন্দোলন, এত কিছু হচ্ছে, মানে কেন হচ্ছে? ভিতরের অবস্থা কি একবারও জানেন যে গার্মেন্টস সেক্টরগুলোর অবস্থা কি? গার্মেন্টসের ভিতরের অবস্থা এতটাই নাজুক, সেখানে শ্রমিকরা কাজ করে বাধ্য হয়ে। যদি এই দেশে এত জনবহুল দেশ না হতো, এই দেশে এত জনসংখ্যা না হতো, আর এই দেশে এত দরিদ্র না হলে, আমার মনে হয় একটা মানুষও গার্মেন্টসে চাকরি করতো না। গার্মেন্টসে চাকরির যে পরিস্থিতি, গার্মেন্টসে কাজের যে পরিস্থিতি, যে পরিবেশ, একটা মানুষও গার্মেন্টসে কাজ করতে যেত না। শুধু বাধ্য হয়ে পেটের দায়ে, সংসারের দায়ে কিন্তু মানুষ মানে চোখ কান বুঝে, মুখ বুঝে তারা কিন্তু গার্মেন্টসে চাকরি করতে যায়। সারাদিন তাদের যে টার্গেট দেওয়া হয়, ঘন্টায় যে টার্গেট দেওয়া হয় কাজের, মানে আপনারা কল্পনাই করতে পারবেন না। যারা গার্মেন্টসে চাকরি করে তারা জানে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে গার্মেন্টসে, কিন্তু মাস শেষে কয় টাকা স্যালারি পায় একজন গার্মেন্টসে চাকরি করে? নিজের সংসারই চালাইতে পারে না। অথচ সকাল থেকে রাত অবধি তারা নিদারুণ পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে। শুধু তাই না, গার্মেন্টসের ভিতরে যে সমস্ত বকাবকি, যে সমস্ত গালাগালি করে শ্রমিকদের সাথে, মানে এটা আসলে অকল্পনীয়। বাস্তবে যারা দেখছেন, আমি নিজে দেখেছি, আমি জানি যে গার্মেন্টসের পরিস্থিতি কী। শুধু গালাগালি না, প্রতিনিয়ত কিন্তু সাধারণ শ্রমিকদের গায়ে হাত তোলা হচ্ছে। সেখানকার পরিবেশ পরিস্থিতি, এক একজন মানে নাকের পানি, চোখের পানি কিন্তু এক করে তারপরে মুখ বুজে সহ্য করে গার্মেন্টসে চাকরি করে, কারণ তারা জানে যে কোথায় যাব। আর গার্মেন্টসের মালিকরা মানে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে যে আমাদের দেশে তো শ্রমিকের অভাব নাই, বেকারের অভাব নাই, একজন যাবে 1000 জন আমি শ্রমিক পাচ্ছি, তো তাদের উপরে যত পারি মানে মানে যে পারবে 1 কেজি ওজন বহন করতে, তাকে 1 মণ ওজন বহন করার জন্য বাধ্য করা হচ্ছে। এই হচ্ছে গার্মেন্টসের পরিস্থিতি। আর স্যালারি দেওয়া হচ্ছে মানে কাজের তুলনায় নামমাত্র তারা স্যালারি পাচ্ছে। তো এসব নিয়ে কিন্তু বৈষম্য বিরোধীরা কোনো কথাই বলতেছেন না, তারা কিন্তু কোনো পদক্ষেপও নিতেছেন না, সরকারের সাথে তারা কোনো কথাই বলেন না এসব বিষয়ে। তাহলে কিসের আপনারা বৈষম্য বিরোধী সংগঠন করলেন? কিসের এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে পতন করলেন? কি হলো এগুলা? সেই একই তো পরিস্থিতি। তো এই হচ্ছে পরিস্থিতি সরকারি বেসরকারি চাকরির। আমাদের দেশে যদি সরকারি চাকরিগুলোর যে সুযোগ সুবিধা, এইগুলো যদি কমিয়ে আনা হতো, এগুলো যদি কমিয়ে আনা হতো, সরকারি চাকরিজীবীদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, বা একটা চাকরিজীবী রিটায়ার্ড করার পরে যে পরিমাণ টাকা পায়, এই সব সুযোগ সুবিধা যদি তাদের বন্ধ করে দেওয়া হতো, বেসরকারি চাকরিজীবীদের মতো তাদের যেরকম সুযোগ সুবিধা, সরকারি চাকরিজীবীদের ঠিক সমান সুযোগ সুবিধা যদি করা হতো, তাহলে কিন্তু সরকারি চাকরির জন্য কেউ মানে সারা মানে কি বলবো, কেউ কিন্তু দিনের পর দিন জুতা ক্ষয় করতো না, মানুষের কাছে ধন্না দিত না, লক্ষ লক্ষ টাকা ঘুষ এখানে লেনদেন হতো না। সরকারি চাকরিজীবী, সরকারি চাকরির জন্য সরকার এমন ব্যবস্থা করুক যে সরকারি প্রতিষ্ঠানে এখন থেকে যারা চাকরি করবে, তারা বেসরকারি চাকরিতে যেরকম সুযোগ সুবিধা, সরকারি চাকরিদের সেম সুযোগ সুবিধা দেওয়া হোক। যদি সেটা না হয়, তাহলে বেসরকারি মালিকদের, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের বলা হোক যে সরকারি চাকরিজীবীদের যেরকম সুযোগ সুবিধা, সরকারি চাকরিতে যে সব সুযোগ সুবিধা আছে, বেসরকারি চাকরিজীবীদের সেই সমান সুযোগ সুবিধা দেওয়া হোক। কেউ যদি পারে
তার প্রতিষ্ঠান চালাবে এইভাবে, আর যদি না পারে প্রতিষ্ঠান বন্ধ করে দিন। সেটা যখন সম্ভব না, তাহলে সরকারের উচিত সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা কমিয়ে একদম বেসরকারি চাকরি আর সরকারি চাকরি সমান সুযোগ সুবিধা সব কিছু সমতল করা হোক, সমান করা হোক। তাহলে এই সরকারি চাকরির জন্য কেউ মানে কেউ ঘুষ দিবে না, কেউ এই সরকারি চাকরিকে সোনার হরিণ মনে করবে না, সরকারি চাকরির জন্য কেউ মানে তাদের পায়ের স্যান্ডেল, পায়ের জুতা এভাবে ক্ষয় করবে না। উন্নত দেশগুলোতে আমি যে কয়েকটা দেশে আমি গেছি, আমি দেখেছি উন্নত দেশগুলোতে কিন্তু সরকারি বেসরকারি চাকরি বলতে কোনো মানে আলাদা কোনো নিয়ম, ধরাবান্ধা কোনো নিয়ম নেই। প্রত্যেকটা চাকরিতে সুযোগ সুবিধা একই। মানে ওখানে হচ্ছে সরকার চিন্তা করে যে তাদের দেশের নাগরিক কেউ বেকার আছে কি না, তারা আগে আর সেই দেশের নাগরিকগুলো আপনারা হচ্ছে যে নাগরিক যে কাজের উপযুক্ত, যার যতটুকু যোগ্যতা আছে, যে কাজের উপযুক্ত, তাকে সেই কাজে সে কাজ করলে সেই কাজে তাকে ইনভলভ করা, সেই কাজটা তাকে দিয়ে দেওয়া, সেই চাকরিটা তাকে দিয়ে দেওয়া, যাতে সে সেই কাজটা করে খেতে পারে, সেই চাকরিটা করতে পারে। এখানে সরকারি চাকরি আর বেসরকারি চাকরি বলতে কোনো আলাদা কোনো জিনিস নাই। সরকারি চাকরি করলে আপনি যে সুযোগ সুবিধা পাবেন, বেসরকারি চাকরি করলে সেম সুযোগ সুবিধাই পাবেন। কেউ ওই সরকারি চাকরির পিছেও দৌড়ায় না, কেউ বেসরকারি চাকরির পিছেও দৌড়ায় না। সবাই মানে যার যার যোগ্যতা অনুযায়ী যে যেটাতে পারতেছে কাজ করতেছে, কাজ করে তাদের জীবন ধারণ করতেছে, জীবন চালাচ্ছে তারা। তারপরে হচ্ছে আমাদের দেশে বয়স হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা আমাদের দেশে। সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, একটা ধরাবান্ধার নিয়ম দেওয়া হয়েছে এই বয়স নিয়ে। সরকারি চাকরিতে মানে 18 থেকে 30 বছর বা 31 বছর এরকম সামহাও। আরে ভাই, চাকরিতে কেন বয়স থাকবে? কেন বয়সের ধরাবান্ধা একটা থাকবে? আমি যতদিন সুস্থ থাকব, আমার বয়স যতই হোক, আমি যতদিন সুস্থ থাকব, আমার শরীর যদি কর্ম করতে পারে, আমি যতদিন কর্মক্ষম থাকব, আমার যে যোগ্যতা আছে, আমি যে কাজ করতে পারবো, আমাকে সেই কাজ দেওয়া হোক। এখানে বয়স কেন দেখা হবে? এই বয়সের কারণে কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ আছে চাকরি করতে পারে না, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি করতে পারতেছে না। আর আমাদের দেশে কিন্তু জনবহুল দেশ, আমাদের দেশে ছোট্ট একটি দেশে প্রায় 18-19 কোটি মানুষ সরকারি হিসাব মতে, কিন্তু বাস্তবে কিন্তু প্রায় 20 কোটির কাছাকাছি চলে গেছে মানুষ। আর এই অতিরিক্ত মানুষের ফলে কিন্তু আমাদের দেশে এত জনসংখ্যা, এত বেকার। আর এই বেকারদের জন্য কিন্তু কখনো কেউ কথা বলে না। যে সরকার যখনই আসছে এই বেকার নিয়ে কিন্তু বেকারত্ব সমাধানের কিন্তু কোনো চিন্তাই কেউ করে না। আর বিশেষ করে বৈষম্য বিরোধী যারা বৈষম্য নিয়ে কথা বলেন, বেকারদের নিয়ে একবারও কথা বলছেন আপনারা? বেকারদের নিয়ে কোন উদ্যোগটা আপনারা নিছেন যে এই দেশের বেকারত্ব কমাইতে হবে? দেখেন, বেসরকারি এখনও বিভিন্ন সেক্টরে কিন্তু অনেক সেক্টরে কিন্তু লোকের প্রয়োজন, অনেক সেক্টর খালি আছে, অথচ সেখানে লোক নিয়োগ দেওয়া হচ্ছে না। ওই সব সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি প্রত্যেকটা সেক্টরে যদি যেখানে লোক লাগে প্রত্যেকটা জায়গায় যদি লোক নিয়োগ দিয়ে যদি ফিল আপ করা হয়, এবং সরকার এমনভাবে নিয়ম করে দিক, এমনভাবে আইন করে দিক যে এখন থেকে সরকারি প্রতিষ্ঠানে সরকারি জব করলে আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। আমাদের দেশে সরকারি এবং বেসরকারি সব চাকরি সমান। এখন থেকে ওই সুদ ঘুষ কেউ খেতে পারবে না, বা সরকারি একটা চাকরি নিতে গেলে 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ আর লাগবে না। বিনা পয়সায় যার যে যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী সে সেই কাজে সে যোগদান করবে, সেই কাজ করবে। আর একজন মানুষ সে সরকারি হোক বেসরকারি হোক যে জব করবে সেখানে থাকবে, প্রত্যেকটা জায়গায় তাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হোক। প্রতি মাসে তার স্যালারি থেকে কিছু টাকা কেটে রাখা হবে, এবং ওখান থেকে সেই প্রতিষ্ঠানের মালিক বা সরকার কিছু টাকা তার সাথে অ্যাড করে তার জন্য, তার ভবিষ্যৎ সুরক্ষার জন্য সেই প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করুক। এই সরকারি চাকরিজীবীদের যেরকম তারা চিন্তা করে আমি 50 বছর বা 40 বছর চাকরি করার পরে আমি হিউজ একটা অ্যামাউন্ট পাবো, বাহ, তোমরা সরকারি চাকরি করো, কোটি কোটি টাকা ঘুষও লেনদেন করবা, ঘুষ খাবা, আবার ফের তোমরা চাকরি শেষে রিটায়ার্ড করলে তোমরা
কোটি টাকা তোমরা সরকারের কাছ থেকে তোমরা পেয়ে যাবা। আর বেসরকারি চাকরি একজন চাকরিজীবী তারা 20 বছর 30 বছর চাকরি করলো, মানে সেই তাদের সংসার চালাতেই হিমশিম খেয়ে গেল। আবার চাকরি শেষে যখন সে চাকরি আর করতে পারবে না, তার বয়স শেষ বা তার শরীরে আর চাকরি করার মতো কাজ করার মতো কর্মক্ষমতা নেই, মানে সে তখন একটা টাকাও পাচ্ছে না। তাহলে কি হলো? এই যে বৈষম্যগুলা, এই বৈষম্যগুলো আমাদের দেশে দূর করা কি প্রয়োজন না? এইসব নিয়ে আপনারা কেউ কথা বলেন? এইসব নিয়ে বৈষম্য বিরোধী যে সংগঠন, আপনারা কি একটু সোচ্চার হন? হ্যাঁ, আমাদের দেশে বেকারত্বের সমস্যা, আমি যেটা মনে করি, বেকারত্বের সমস্যা দূর করার জন্য আমাদের দেশে কিন্তু কাজের ক্ষেত্রগুলো অনুযায়ী বেকার কিন্তু অসংখ্য। তো অবশ্যই এই বেকারদের কাজে লাগাইতে হবে, বা এই বেকারদের কীভাবে কোথায় কর্মের ব্যবস্থা করে কি করলে আমাদের দেশে একজন মানুষও বেকার থাকবে না, একজন মানুষও না খেয়ে থাকবে না, সেই ব্যবস্থা করা দরকার না? সেটা করতে হলে দেখেন, আমাদের দেশে কিন্তু আমরা বাঙালি, আমরা কিন্তু কাজ করে খেতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু পৃথিবীর অন্য দেশের মানুষের চাইতে বেশি কাজ করতে আগ্রহী, এবং এরা কিন্তু কর্মঠ এবং পরিশ্রম করতে পারে সব থেকে বেশি। আমাদের দেশে যেমন ধরেন বেকারত্ব দূর, যেহেতু দেশের ভিতরে চাকরি যেসব কর্মক্ষেত্র আছে সেখানে সবাইকে চাকরি দেওয়ার পরেও একটা কর্মক্ষেত্র ধরেন খালি নাই, সবাইকে চাকরি দেওয়া হয়েছে, তারপরেও দেখবেন যে অসংখ্য মানুষ কিন্তু বেকার আছে। আর দিন যাচ্ছে, বছর যাচ্ছে, বেকারের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। এই বেকারত্ব দূর করার জন্য কিন্তু কোনো সরকার বা কোনো সংগঠন, কোনো শিল্প মালিকরা বা ধনীরা কিন্তু কোনো এই বিষয়ে কোনো কিছুই করতেছে না, কোনো ব্যবস্থাই নিচ্ছে না। যেমন আমাদের দেশে কিন্তু ইচ্ছা করলে, এই যে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে যে শ্রমিকগুলো যায়, বিশেষ করে আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু বেশি শ্রমিকগুলো যাচ্ছে। কিন্তু আমাদের দেশের সরকার কি করে? এই মধ্যপ্রাচ্যে বিশেষ করে কয়েকটা দেশের সাথে তাদের কানেকশন সবসময় বেশি, আর এই সব দেশে লোকজন সচরাচর যাচ্ছে, কাজ করতেছে, আবার অনেকেই দেখা যাচ্ছে ধোঁকা খেয়ে আসলে ফিরে আসতেছে, তেমন একটা কিছু ভালো করতেও পারতেছে না। কিন্তু আমাদের দেশের সরকারের উচিত কি? আপনারা কি শুধু এই মধ্যপ্রাচ্য নিয়ে বসে থাকবেন? আপনাদের উচিত পৃথিবীর উন্নত দেশগুলো, যেমন আমেরিকা, কানাডা বা ইউরোপের যত দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে আপনারা কানেকশন বাড়ান। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেরকম আপনাদের কানেকশন, যেরকম আপনাদের তাদের সাথে যে কূটনৈতিক তৎপরতা, এই তৎপরতাটা শুধু মধ্যপ্রাচ্যের সাথে সীমাবদ্ধ না রেখে আপনারা ইউরোপ, আমেরিকা, কানাডা, ওই সমস্ত দেশে, উন্নত দেশগুলোতে আপনারা কূটনৈতিক তৎপরতা বাড়ান। আর ওইখানে কিভাবে সাধারণ শ্রমিক, দক্ষ হোক, অদক্ষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মানে এক কথায় শ্রমিক সবাই, সাধারণ মানুষ যারা যেতে চায়, সবাই যেন খুব স্বাভাবিকভাবে ওই সমস্ত দেশে যেতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা কেন করেন না? আপনারা কি একবারও চিন্তা করছেন? আপনারা সরকারিভাবে কোনো মানে সাধারণ শ্রমিকদের নিয়ে কোনো কিছু করবেন না? তো আমি বলছিলাম যে এই দেশে যেহেতু দেশের তুলনায় আমাদের জনসংখ্যা অতিরিক্ত, আর আমাদের দেশের মানুষ যেহেতু কর্মঠ, এরা সবাই কাজ করে খেতে চাই আমরা, তো সরকারি ব্যবস্থাপনায় যদি আমাদের এই বেকার লোকগুলো, যত বেকার মানুষজন আছে, এদেরকে যদি পৃথিবীর উন্নত দেশগুলোতে সরকার যদি এই বিষয়ে আরও সহযোগিতা দেখায়, সহানুভূতি দেখায় যে না, এই বেকারত্ব আমাদের দেশ থেকে দূর করতে হবে, দেশটাকে আরও উন্নত করতে হবে, তো সেই ক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্যর ভিতরে সীমাবদ্ধ না থেকে সরকারের উচিত এবং আমাদের দেশের ট্রাভেল এজেন্সিগুলোর উচিত যে সহজ শর্তে আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ শ্রমিকগুলো, বেকার মানুষগুলো, তাদের কিন্তু টাকা পয়সাও তেমন নেই, আমরা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু দরিদ্র। তো একটা উন্নত দেশে যাইতে হলে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, ওই সমস্ত দেশে যাইতে হলে কিন্তু হিউজ পরিমাণ টাকার প্রয়োজন, আর সহজে কিন্তু নিজে নিজে ওই সব দেশে যাওয়াও যায় না। আবার দেখা যাচ্ছে সবারই কিন্তু আত্মীয় স্বজন নাই, যাদের আত্মীয় স্বজন আছে তারা হচ্ছে টাকাওয়ালা,
দেখা যায় আত্মীয় স্বজন যদি হেল্প করে, স্পন্সর বিষয়ের ব্যবস্থা করে, তারা কিন্তু যেতে পারে। তাছাড়া সাধারণ মানুষ যারা, এরাই কিন্তু বেশি। তো এরা কিভাবে যাবে ওই সব দেশে? তো সরকার যদি ব্যবস্থা করে এটা যে না, আমরা সরকারিভাবে এই সাধারণ বেকারগুলো, এই আমাদের দেশ থেকে বেকারত্ব কমানোর জন্য এবং দেশটাকে আরও উন্নত করার জন্য আমরা নিজের উদ্যোগে, সরকারি উদ্যোগে কম খরচে আমরা এই শ্রমিকগুলো, এই সাধারণ লোকগুলো যে দেশ পছন্দ করে, যে দেশে যেতে চায়, তাকে সেই দেশে পাঠানোর ব্যবস্থা করেন, সেই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনারা ইউরোপ আমেরিকার দিকে বেশি করে আপনারা এখন থেকে নজর দেন, যাতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যেন, সাধারণ শ্রমিকরা দক্ষ অদক্ষ হোক, শিক্ষিত অশিক্ষিত হোক, যে যেতে চায় সবাই যেন ঢালাওভাবে উন্নত দেশগুলোতে যেতে পারে। এসব মধ্যপ্রাচ্যর চিন্তা বাদ দেন এখন থেকে, কারণ মধ্যপ্রাচ্যে কিন্তু এখন কিন্তু আর আগের মতো নেই। ধীরে ধীরে কিন্তু এখানে কাজকর্ম করা কিন্তু অনেক কঠিন, আর বিশেষ করে এখানে কিন্তু এরকম ইনকামও নেই। আর এখানে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বা আশেপাশের দেশগুলো কিন্তু আবহাওয়া খুবই খারাপ। আমি যেহেতু নিজে দেখে এসেছি, এখানে কিন্তু ঠিকমতো আসলে থাকানোর জায়গা না। আর এই সব দেশে আপনি যদি 100 বছরও কাজ করেন, 50 বছর কাজ করেন, এই দেশে কিন্তু সেটেল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো রাস্তাও নাই। আর উন্নত দেশগুলোতে যদি যেতে পারে, ইউরোপ আমেরিকার দেশগুলো, লন্ডন কানাডা, ওই সব দেশে যেতে পারলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু কাজ করতে করতে কিন্তু ওখানে ইচ্ছা করলে সবাই কিন্তু সেটেল হয়ে যেতে পারবে। আর আমাদের দেশের মানুষ যখন ওই সব উন্নত দেশে গিয়ে, একটা দেশে গিয়ে যখন সেটেল হয়ে যাবে, সে কিন্তু এই দেশে আর মুভ করবে না, এই দেশে কিন্তু ফিরে আসবে না। তাতে কি হলো, আমাদের দেশ থেকে যেমন জনসংখ্যা কমে যাবে ধীরে ধীরে, তারপরে ও কিন্তু এই দেশে তাদের আত্মীয় স্বজন থাকবে, ঠিকই কিন্তু রেমিটেন্স পাঠাবে, আবার এই দেশ থেকে ও ধীরে ধীরে ওর আত্মীয় স্বজনগুলো নিয়ে যাবে। ধীরে ধীরে কিন্তু আমাদের দেশ থেকে এইভাবে জনসংখ্যা কিন্তু কমে যাবে, আমাদের দেশেও ভালো, দেশের জন্য ভালো, এবং সেই সাথে এই সব বেকার গরিব মানুষ, এদেরও কিন্তু লাইফটা কিন্তু একদম সেটেল হয়ে গেল। এরা কিন্তু পরবর্তীতে খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবে সেখানে। তো এই জন্য আমি সরকারের প্রতি অনুরোধ, আপনারা এই মধ্যপ্রাচ্যের চিন্তা এখন থেকে বাদ দিয়ে উন্নত দেশগুলোতে, আপনারা ইউরোপ আমেরিকা, লন্ডন কানাডা, ওই সব দেশে, অস্ট্রেলিয়া রাশিয়া, ওই সব দেশে আপনারা কূটনীতিক তৎপরতা বাড়ান এবং তাদের সাথে এমনভাবে আপনারা কথা বলেন যে আমাদের দেশ থেকে আপনারা আপনারা শ্রমিক নেন, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে আপনার দক্ষ হোক অদক্ষ হোক, সবাই যেন যেতে পারে, সেইভাবে যাওয়ার ব্যবস্থা করে দেন। আর বিশেষ করে সরকারিভাবে যদি যাওয়ার ব্যবস্থা করে সরকার, তাহলে কিন্তু সবাই খুব সুন্দরভাবে যেতে পারে। কারণ হচ্ছে আমাদের দেশে যে সিন্ডিকেট, আমাদের দেশে যে সব এজেন্সিগুলো আছে, এর মধ্যে কিন্তু একদম ম্যাক্সিমাম এজেন্সিগুলোই কিন্তু ফ্রড, এরা প্রতারক, সাধারণ মানুষের সাথে সবসময় প্রতারণা করতেছে। আর একটা দেশে যেখানে যাইতে লাগে 5 লাখ, এরা নিচ্ছে 10 লাখ। তারপরেও কত প্রতারণা, কত ধরনের, একটা কাজের কথা বলে সেখানে গিয়ে কাজ দেয় না, আবার অন্য কাজ দেয়, তাদের প্রতারণার কিন্তু শেষ নাই। আর সরকার যদি নিজের উদ্যোগে সরকারিভাবে লোকগুলো যদি পাঠানোর ব্যবস্থা করে, তাহলে কিন্তু একদিকে কম খরচে সহজভাবে যেমন সাধারণ মানুষগুলো যেতে পারবে, ঠিক তেমনি কেউ কিন্তু আর প্রতারণা হবে না। সরকারি আমাদের দেশে প্রতিষ্ঠান মাত্র একটা, বুয়েসেলের কথা কি বলবো। বুয়েসেল একদম আমার তো বুয়েসেলে আমি অনেকবার গেছি, বুয়েসেলের অবস্থা দেখছি। বুয়েসেলের ওখানকার লোকজনের কথাবার্তা শুনলে কি যে বলতে মন চায়। আর বুয়েসেল আছেই শুধুমাত্র ওই জর্ডানে মহিলা কর্মী নিয়ে, গার্মেন্টস কর্মী নিয়ে, আর দক্ষিণ কোরিয়া ইপিএস টপিক নিয়ে। এরা আর কোনো দেশের লোক কোনো কাজকর্ম এরা খুঁজে পায় না। কোনো দেশ নিয়ে এদের মাথা ব্যথাও নাই যে না, আমরা চিন্তা করি, আমরা দেখি যে আমরা পৃথিবীর সব দেশেই লোক পাঠাবো। অথচ এজেন্সিগুলো কিন্তু পৃথিবীর সব দেশেই লোক পাঠায়, তারা টাকার বিনিময়ে কিন্তু যে কোনো দেশে লোক পাঠাইতে পারে, কিন্তু তারা প্রতারণা করে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই বিষয়ে সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের দেশে যেমন বেকারত্ব কমে যাবে, তেমনি জনসংখ্যা কমে যাবে। আর আমাদের দেশে বেকার মানুষগুলো, সাধারণ শ্রমিকগুলো, গরিব মানুষগুলো উন্নত দেশে গিয়ে ওখানে কিন্তু কাজকর্ম পাইলে, ওখানে কিন্তু একটা সময় সেটেল হয়ে গেলে ওরা কিন্তু কেউ ফিরে আসবে না আর এই দেশে। তাহলে কিন্তু আমাদের দেশে সব দিক থেকেই কিন্তু এই জিনিসটা ভালো। যেহেতু আমাদের দেশে বেকারত্বের তুলনায় আমাদের দেশে কিন্তু কর্মসংস্থানের অভাব, তাহলে সরকারের উচিত এই বিষয়টাকে একদম খুব ভালোভাবে নজর দেওয়া।
এবার আমি যে এর আগে বলছিলাম যে আমাদের দেশে যে বৈষম্য, সরকারি বেসরকারি চাকরির যে বৈষম্য, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা এই সরকারি বেসরকারি চাকরির বৈষম্য একেবারে দূর করে দেন। প্রত্যেকটা চাকরি সমানভাবে সুযোগ সুবিধা সব কিছু সমান করে দেন। তাহলে কেউ সরকারি চাকরির পিছনে আর দৌড়াবে না, সরকারি চাকরিটাকে কেউ সোনার হরিণ মনে করবে না। সরকারি চাকরিজীবীরা মনে করেন যে এরা চাকরি করে না, তো এরা হচ্ছে শ্বশুরবাড়ি যায়। এই সমস্ত মানে একদম এদের চিন্তাধারা একদম পরিবর্তন করে দেন। বেসরকারি চাকরির যে সুযোগ সুবিধা সরকারি চাকরিতে একই সুযোগ সুবিধা করে দেন। তাহলে সবার জন্য সমান হবে, সবার জন্য বৈষম্য আর থাকবে না, সবার জন্য মানে সমান্তরাল হবে। এটাই কিন্তু সব থেকে ভালো। আর বিশেষ করে সরকারি চাকরির সাপ্তাহিক ছুটি 2 দিন বন্ধ করে একদিন করেন, যেহেতু সাপ্তাহিক বেসরকারি চাকরির ছুটি 1 দিন। সরকারি চাকরিজীবীরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা দেখেন, তারা তো ঠিকমতো কাজকর্ম করেই না, তাদের কাছে যে কোনো প্রতিষ্ঠানে গেলে ঠিকমতো তো সেবা পাওয়াই যায় না, মানে কি বলবো। আবার ইদানিং দেখতেছি এই বর্তমানে যে স্বৈরাচারী সরকার পতনের পর বর্তমানে যারা ক্ষমতায় আছে, এরা কিন্তু কোনো দলীয় সরকার না, বা এদের কিন্তু লোভ লালসা নাই, বা এদের কিন্তু অন্য অন্য যে দলীয় সরকার যারা ক্ষমতায় আসে এদের কিন্তু চিন্তাধারা যে এরা মানে আগে নিজের পকেট ভরবে, তারপরে দেশের উন্নয়ন হইলে হবে, না হইলে নাই। কিন্তু বর্তমানে যারা আছে, ডক্টর ইউনূস স্যার, ইনি কিন্তু মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার আন্ডারে যে সমস্ত, ওনার সাথে যে সমস্ত বর্তমানে লোকজনগুলো রয়েছে, উপদেষ্টা মণ্ডলী রয়েছে, প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো মানুষ এনারা। তো ওনারা কিন্তু কেউ মানে দলীয় কোনো দলের লোক না, যে আসছি দলে ক্ষমতায় আসছি 5 বছর থাকবো বা 10 বছর থাকবো, ইচ্ছা মতো দেশকে লুটে পুটে একদম খেয়ে শেষ করব। এনারা কিন্তু সেই জন্য কিন্তু ক্ষমতায় আসে নাই, সবাই মিলেই কিন্তু ওনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু ওনাদেরকে কিন্তু আমি যা দেখতেছি দেশের বর্তমান পরিস্থিতি, ওনাদেরকে কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদের দেশে। কারণ হচ্ছে এই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনই দেখি, আজ এই প্রতিষ্ঠানের লোকজন ধর্মঘট করে, কাল ওই প্রতিষ্ঠানের লোকজন ধর্মঘট করে, আমাদের এ দাবি ও দাবি। রাস্তায় যে কি পরিস্থিতি, রাস্তায় এদের মিটিং মিছিল আন্দোলন, মানে রাস্তায় যেমন এরা মানে একদম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তেমনি এই সরকারকে তারা বেকায়দায় ফেলতেছে। কিন্তু এই সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দিতেছে না। বিগত 16-17 বছরে তারা স্বৈরাচারী সরকার এই দেশটাকে কিন্তু একদম পুঙ্গ বানিয়ে দিয়ে গেছে, একদম পুঙ্গ করে দিয়ে গেছে। তাদের উচিত, আমাদের সকলেরই উচিত যে এই বর্তমানে যারা দেশটা চালাচ্ছে, যাদের হাতে এই দেশের মানে দেশের ক্ষমতাটা তুলে দেওয়া হয়েছে, মানে স্বাভাবিকের জন্য কেয়ারটেকার যারা বর্তমানে আছেন, সবারই উচিত ওনাদেরকে অন্তত 2-4টা বছর মানে ওনাদেরকে এই দেশটাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে পরিচালনা করতে দেওয়া। কারণ ওনারা যদি দেশে থাকে, অন্তত 2-4 বছর যদি এই দেশে ওনারা থাকে, তাহলে এই দেশটা কিন্তু অনেক এগিয়ে যাবে। কারণ হচ্ছে ওনারা প্রত্যেকটা কিন্তু ভালো মানুষ, প্রত্যেকেই ভালো মানুষ। ওনারা যা করতেছে ওনারা কিন্তু দেশের জন্যই করতেছে, ওনারা প্রত্যেকটা দেশের মানুষের জন্যই কিন্তু ওনারা কাজ করে যাচ্ছে। তাই আমাদের উচিত যে ওনাদেরকে ডিস্টার্ব না করে, ওনাদেরকে বেকায়দায় না ফেলে, এইরকম মানে হরতাল মিছিল, মানে এইরকম রাস্তায় নেমে বিক্ষোভ, তারপরে কলম বিরতি, এইসব না করে ওনাদেরকে স্বাভাবিক মতো দেশটাকে পরিচালনা করতে দেওয়া। 2-4 বছর ওনারা থাকুক, এই দেশটাকে একটু স্বাভাবিকভাবে ফিরে আনুক, যাতে জনগণ আবার সামনের দিনগুলোতে একটু ভালো থাকতে পারে, সেইভাবে ওনাদেরকে কাজ করতে দেওয়া হোক, আমি সবার কাছে অনুরোধ করব। আর এই বর্তমান সরকারকে, ডক্টর ইউনূস স্যার সহ বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদের কাছে অনুরোধ, সরকারি প্রতিষ্ঠানে যারা বর্তমানে বিভিন্নভাবে কলম বিরতি করতেছে, বিভিন্নভাবে আন্দোলন করতেছে, তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য, তারা কাজকর্ম বাদ দিয়ে যেভাবে তারা আন্দোলন করতেছে, আমার উচিত যারা আন্দোলন করবে কাজকর্ম বাদ দিয়ে, তাদেরকে একদম সরাসরি চাকরি থেকে বিতাড়িত করে দেন। দেশে লোকের অভাব নাই, অসংখ্য বেকাররা ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তারা হাহাকার। এই সমস্ত লোকদেরকে সরাসরি চাকরিচ্যুত করে দেন, নতুন করে নিয়োগ দেন, দেখি এদের অবস্থা কোথায় যায়।
মানে শ্বশুরবাড়ির মতো চাকরি পাইছে, তো শ্বশুরবাড়ি থাকে, কাজ নাই, কাজ করতে হয় না, কাম করতে হয় না, মানে কোনো রকম 8 ঘন্টা পার করতে পারলেই মানে এদের তো দায়সারা কাজ সব। তারপরে এদের আন্দোলনের শেষ নাই। আপনারা যদি এতই আন্দোলন করতে পারেন, আপনারা যদি এতই কলম বিরতি করতে পারেন, আপনাদের যদি এতই দাবি দেওয়া, বিগত 16-17 বছর আপনারা কোন বাল ছিঁড়ছেন? আপনারা কি করছেন? আপনারা এতদিন আপনারা আন্দোলন করতে পারেন নাই? আওয়ামী লীগের কাছে, হাসিনার কাছে এতদিন আপনারা আন্দোলন করতে পারেন নাই? এতদিন মানে যার যার মতো মুখে কুলুপ লাগিয়ে যার যার মতো মানে খালি ওই স্বৈরাচারীদের পায়ে তেল মাখছেন, পা ছাড়ছেন তাদের, অথচ বাস্তবতা নিয়ে দেশ নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। দেশটা যে তারা যে জাহান্নামে পরিণত করছিল, দেশের সাধারণ মানুষ যে কি পরিস্থিতি, এগুলো নিয়ে আপনারা কখনো কথা বলেন নাই। কিছুদিন আগে দেখলাম ইন্টার্নি চিকিৎসকগুলা কিভাবে আন্দোলন করতেছে। ইন্টার্নি চিকিৎসক তাদের বেতন নাকি 25,000 টাকা তাদের হয় না। আরে ভাই, আপনাদের যদি 25,000 টাকা বেতনে না হয়, তাহলে যারা মানে 6-7 হাজার টাকা বেতনে চাকরি করতেছে, গার্মেন্টসে 8-10 হাজার টাকা বেতনে চাকরি করতেছে, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে, তারা কিভাবে চলে? আর আপনাদের 25,000 টাকা দেওয়া হয়, আপনাদের তারপরেও মানে মানে আপনারা চলতে পারেন না। আপনারা যদি না চলতে পারেন, আপনারা বাদ দেন, আপনাদের প্রয়োজন নাই। নতুন করে অসংখ্য স্টুডেন্ট আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে, তারা নতুন করে চিকিৎসক হবে, তারা নতুন করে দেশের হাল ধরবে। আপনাদের মতো লোকের দরকার নাই কারো। আপনারা নেমে যান, সবাই আপনারা চলে যান, দেশ থেকে বের হয়ে যান, আপনাদের মতো লোকের দরকার নাই দেশে। তো এই হচ্ছে কথা। আবার বিশেষ করে এনবিআর এর কর্মকর্তারা কয়েকদিন হলো এই যে কলম বিরতি, কিরে ভাই, আপনারা সরকারি চাকরি করেন, আর এই সরকার বর্তমানে এরা দলীয় লোক না বলে এদেরকে বেকায়দায় ফেলে আপনারা নিজেদের দাবি দেওয়ার জন্য কত নাটক করতেছেন। আপনাদের ভালো না লাগে আপনারা চাকরি ছেড়ে দেন, ঠিক আছে? চাকরি ছেড়ে দিয়ে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা করেন। এই দেশে কিন্তু বেকারের অভাব নাই, শিক্ষিত বেকারের অভাব নাই, চাকরি নেওয়ার বহুত লোক আছে। আপনারা সবাই চাকরি ছেড়ে দেন, দেখেন আজকে ছেড়ে দিবেন, কালকেই অসংখ্য লোক জয়েন করার জন্য রেডি আছে, ঠিক আছে? এই সব পাগলামি ফাইজলামি আপনারা বাদ দেন, হয় ভালোভাবে চাকরি করেন, দেশের সেবা করেন, না হয় এইসব ফাইজলামি বাদ দিয়ে চাকরি ছেড়ে দেন, ঠিক আছে? এই বর্তমান সরকার ওনারা ক্ষমতায় নেওয়ার পর থেকে বিগত 8-9 মাসে একটা দিন দেখলাম না রাস্তায় কোনো আন্দোলন নাই। আজকে অমুক কলেজের আন্দোলন, কালকে অমুক মাদ্রাসার আন্দোলন, কালকে অমুক স্কুলের আন্দোলন, কালকে সরকারি অমুক প্রতিষ্ঠানের আন্দোলন, কালকে রেলের আন্দোলন, কালকে এনবিআরের আন্দোলন, পশুদিন চিকিৎসকদের আন্দোলন, হারে আন্দোলন। আপনারা এত আন্দোলন করতে পারেন, আপনারা এত কলম বিরতি, এত আপনারা মানে স্ট্রাইক করতে পারেন, আপনারা সরকারকে এত বেকায়দায় ফেলাইতে পারেন, আর বিগত 16-17 বছর আপনারা কোন বালটা ছিঁড়ছেন আপনারা? হ্যাঁ, তখন আপনাদের এত আন্দোলন, এত ক্ষমতা আপনাদের কোথায় গেছিল? আপনারা চুপ করেছিলেন বিগত 16-17 বছর। আর এখন মানে যারা বর্তমানে দেশটা একটু ভালোর দিকে নিয়ে যাচ্ছে, দেশটাকে একটু সচল করতে যাচ্ছে, তাদের বেকায়দায় ফেলে আপনারা নিজেদের যার স্বার্থ হাসিলের জন্য পায়তারা শুরু করেছেন। মানে কি বলবো, কাকে বলবো? আসলে আমি যে কথাগুলো বলতেছি আদৌ আপনারা শুনবেন কিনা, আপনাদের কানে পৌঁছাবে কিনা, একমাত্র আল্লাহই ভালো জানে। এবার আমি কথা বলবো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন পুলিশ, বিডিআর বা অন্যান্য সংস্থা যারা আছে, তারা বিগত 16-17 বছরে কি করছে? সরকারের পক্ষ হয়ে তারা সরকারের কথা শুনে দেশের চিন্তা বাদ দিছিল। তারা যে দেশের মানুষের জন্য, দেশের জন্য তারা যে আসলে চাকরি করে, দেশের ভালোর জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, দেশের সাধারণ জনগণের সেবার জন্য যে তারা কাজ করে, এসব কিন্তু তারা ভুলেই গেছিল। তারা মানে বিগত স্বৈরাচারী সরকারের তারা সবাই হুকুমের গোলাম হয়ে গেছিল। সরকার যেটা বলছে তারা কিন্তু সেটাই করে গেছে। কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে সেনাবাহিনী। পৃথিবীর প্রত্যেকটা দেশে সুপ্রিম পাওয়ার হচ্ছে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে সুপ্রিম পাওয়ার হচ্ছে সেনাবাহিনী। একটা দেশের সেনাবাহিনী ইচ্ছা করলে কিন্তু পুরো দেশটাকে নিয়ন্ত্রণেও নিতে পারে। আবার অন্য সরকারি আইন শৃঙ্খলা বাহিনী যদি অপকর্ম করে, যত কিছুই করে, সেনাবাহিনী ইচ্ছা করলে কিন্তু
মুহূর্তেই সেগুলোকে সলভ করে তারা কিন্তু পুরো দেশটাকে শান্তিতে একদম স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারে। কিন্তু আমাদের দেশের জনগণ বা আমরা যা ভাবছি এতদিন যে সেনাবাহিনী অন্তত পুলিশ বা অন্যান্য সংস্থা সরকারের গোলামি করলেও, সরকারের হুকুমে কাজ করলেও তারা যদি ভুলেও যায় যে না আমরা দেশের সেবা করব না, আমরা সাধারণ জনগণের সেবা করতে চাই না, আমরা সরকারের গোলামি করব, কিন্তু একমাত্র সেনাবাহিনীর কিন্তু আসলে এইটা উচিত হয় নাই। কিন্তু বিগত 16-17 বছর আমাদের দেশের সেনাবাহিনীও কিন্তু এমনভাবে চুপ ছিল, তারা এমন কাজ করলো, সেনাবাহিনীর প্রতি যে আমাদের যে শ্রদ্ধা ছিল, তাদের প্রতি যে বিশ্বাস ছিল, সব কিন্তু একদম শেষ হয়ে গেছে। সেনাবাহিনীর প্রতিও আমাদের যে আসলে যে তাদের প্রতি আস্থা ছিল, সেগুলো কিন্তু তারা নিজেরাই ধ্বংস করে দিছে। আমাদের দেশে বিগত 16-17 বছর স্বৈরাচারী সরকার যা কিছু করলো, সেনাবাহিনী ইচ্ছা করলে কিন্তু এর সমাধান তারা নিজেরাই করে ফেলতে পারত। একবার যদি সেনাবাহিনী ওই স্বৈরাচারী সরকারকে একবার যদি ওয়ার্নিং দিত, একবার যদি বলতো যে আপনারা যা করতেছেন দেশের বিরুদ্ধে কাজ করতেছেন, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করতেছেন, হয় ভালোভাবে আপনারা দেশ চালান, দেশের জনগণের কথা শোনেন, আর না হয় আমরা কিন্তু অ্যাকশনে যাব। একটাবার যদি সেনাবাহিনী যদি ওই সরকারের বিরুদ্ধে কথা বলতো, যদি জনগণের পক্ষে কথা বলতো, দেশের চিন্তা করতো, তাহলে কিন্তু 16-17 বছর এই দেশটা কুরে কুরে খেতে পারতো না ওই স্বৈরাচারী সরকার, আর দেশের জনগণের প্রত্যেকটা জনগণের এই হাল অবস্থা হইতো না। কিন্তু সেনাবাহিনী যা কিছু করলো, আসলে কি বলবো, সেনাবাহিনীকে বলার আর কিছু নাই। এটা আসলে সেনাবাহিনীর উচিত হয় নাই। তাই সেনাবাহিনীকে বলবো অদূর ভবিষ্যতে দয়া করে আপনারা যে সরকার যখনই আসুক, আপনারা সরকারের পক্ষে কাজ না করে আপনারা দেশের পক্ষে কাজ করেন, দেশের জনগণের পক্ষে কাজ করেন। এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। বিগত 8 থেকে 9 মাস হলো এই সরকার, যারা বর্তমানে ডক্টর ইউনূস স্যার সহ উপদেষ্টা মণ্ডলী, ওনারা যারা দেশটার এই ক্রান্তিকালে যারা হাল ধরেছেন, যারা এই দেশটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আমরা সাধারণ জনগণ কিন্তু তাদের পক্ষে আসলে সেইভাবে কাজ করতেছি না, তাদেরকে কিন্তু স্বাভাবিকভাবে কাজ করতে দিচ্ছি না। কারণ প্রতিদিন কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো প্রতিষ্ঠান কিন্তু একের পর এক আন্দোলন, মানে রাস্তায় বিক্ষোভ মিছিল, রাস্তা বন্ধ করে এরকম বিশৃঙ্খলা, তারা কিন্তু আসলে এই সরকারকে স্বাভাবিকভাবে কাজ না করতে দিয়ে তারা কিন্তু আরও বেকায়দায় ফেলে দিচ্ছে। বিশেষ করে আমি বলবো যে নির্বাচন নিয়ে দেশের যে রাজনৈতিক দলগুলো যা শুরু করছে, এগুলো অন্যান্য দল তো অতটা নির্বাচন নিয়ে মাথা না ঘামালেও, বিশেষ করে বিএনপির কথা কি বলবো, বিএনপির আসলে এটা কিন্তু উচিত না। বিএনপি যা করতেছে বর্তমানে, তারা নির্বাচনের জন্য একদম পাগল হয়ে গেছে, মানে তারা কোনোভাবেই মানে এভাবে থাকতে পারতেছে না। এতটাই পাগল হয়েছে, এতটাই উন্মাদ হয়েছে তারা, যে নির্বাচন কোনো রকম খালি দিতে পারলে হয়। আরে ভাই, দেশের সাধারণ জনগণ সবাই কিন্তু, ম্যাক্সিমাম জনগণ কিন্তু বিএনপির পক্ষে। কিসের জন্য? কারণ বেগম খালেদা জিয়াকে সবাই ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। জিয়াউর রহমানের দল দেখেই কিন্তু, ওনাকে ভালোবাসে বলেই কিন্তু বিএনপিকে ভালোবাসে। আর বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, আমরা হয়তো দেখিনি, আমাদের জন্ম হয়নি তখন, আমরা শুনছি তখন কিন্তু দেশের সব কিছু খাদ্যদ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম নিয়ন্ত্রণে ছিল, সাধারণ জনগণের নাগালের মধ্যে ছিল, এবং দেশে মোটামুটি অনেক শান্তি ছিল। এই জন্য কিন্তু সাধারণ জনগণ বিএনপিকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। কিন্তু বর্তমানে এই বিএনপির লোকজন নির্বাচনের জন্য এতটাই পাগল হয়ে গেছে, একটাবারও চিন্তা করতেছে না। বিগত 16-17 বছর এই দেশটাকে পঙ্গু করে দিয়ে গেছে স্বৈরাচারী আওয়ামী লীগ। তাহলে বর্তমানে যারা দেশের হাল ধরছে, এদেরকে 2-4 বছর সময় দেন আপনারা, দেশটা একটু ওনারা মানে স্বাভাবিক করুক, দেশটাকে একটু সাজিয়ে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। আপনারা এত নির্বাচনের জন্য কেন পাগল হয়েছেন? নির্বাচন দিলে, স্বাভাবিকভাবে নির্বাচন দিলে, এটা আমি নিজেও জানি, দেশের প্রত্যেকটা মানুষই জানে যে স্বাভাবিকভাবে নির্বাচন হলে আপনারাই ক্ষমতায় যাবেন, বিএনপি ক্ষমতায় যাবে, এটা 100% শিওর। বিএনপি ক্ষমতায় যাবে, কারণ দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, এই জন্য তার দলকে কিন্তু ভালোবাসে। তার মানে এই না যে বিএনপিতে সবাই ভালো মানুষ।
বিএনপিতে বিগত বছরগুলোতে যখন ক্ষমতায় ছিল তখন একেবারে যে সব কিছুই ভালো ছিল তাও কিন্তু না, বিএনপিতে খারাপ লোকও কিন্তু আছে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক কিছু কিন্তু হয়েছে। তো সেইটা চিন্তা করে আপনারা এই নির্বাচনের জন্য এতটা পাগল না হয়ে এই বর্তমানে যারা আছে এদেরকে একটু স্বাভাবিকভাবে দেশটা পরিচালনা করতে দেন না। তারা 2-4 বছর ক্ষমতায় থাকুক। তারা তো আর এমন না যে আপনাদের মতো দলীয় সংগঠন, তারা মানে এই দেশটাকে একদম এই দেশে ক্ষমতায় থাকার জন্য তারা ওই বিগত স্বৈরাচারী সরকারের মতো করবে, তারা কিন্তু তাই এরকম না। তারা আসছে, তারা কেউ লুটে পুটেও খাচ্ছে না, তারা যা করতেছে দেশের জন্য করতেছে, দেশের জনগণের জন্য করতেছে। তাই আমার মতে আপনারা একটু সুযোগ দেন তাদের, 2-4 বছর তারা ক্ষমতায় থাকুক এই দেশে। তার জন্য আপনাদের কিন্তু অনেক ভালো হবে। দেখেন, যদি 2-4 বছর এই বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে, ডক্টর ইউনূস স্যার ওনারা যদি ক্ষমতায় থাকে, তাহলে দেশটা যেমন পঙ্গুত্ব থেকে একটু স্বাভাবিক হয়ে আসবে, তখন কিন্তু আপনাদের জন্য ভালো। কারণ হচ্ছে দেশটা যেভাবে পঙ্গু হয়ে গেছে, আপনারা যদি এখন ক্ষমতায় আসেন, বিএনপির কথা বলতেছি, আপনারা যদি এখন ক্ষমতায় আসেন, আপনারা কিন্তু আহামরি দেশের জন্য অতটা কোনো কিছুই করতে পারবেন না। দেশের যে পরিস্থিতি যতটা পঙ্গু হয়ে গেছে, আপনারা কিন্তু রাতারাতি কোনো কিছুই করতে পারবেন না। তখন কিন্তু উল্টা আপনাদেরই বদনাম হবে। দেশের জনগণের কাছে আপনাদের যে আস্থা আছে, বিশ্বাস আছে, এই বিশ্বাসটা কিন্তু ভেঙে যাবে। কারণ আপনারা দেশটাকে কিন্তু স্বাভাবিক সহজে করতে পারবেন না। তাই যদি বর্তমান যারা ক্ষমতায় আছে ওনারা যদি 2-4 বছর ক্ষমতায় থাকে, তাহলে দেশটা স্বাভাবিক হলে আপনাদের জন্যই ভালো। মানে স্বাভাবিক অবস্থায় আপনারা যদি ক্ষমতায় আসেন, তখন কিন্তু আপনাদের দেশটা চালাইতে যেমন ভালো হবে, সব কিছু যখন স্বাভাবিক থাকবে, তখন কিন্তু দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনাদের কিন্তু আরও বেড়ে যাবে। আর আপনারা সহজেই কিন্তু সব কিছু আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর তাই এজন্য আপনারা নির্বাচনের জন্য এত পাগল না হয়ে আপনারা একটু এনাদেরকে স্বাভাবিকভাবে দেশটা পরিচালনা করতে দেন, দেশটাকে স্বাভাবিক করতে দেন। আর আপনারা নির্বাচনের জন্য পাগল না হয়ে আপনাদের দলের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায়, তারপরে হচ্ছে বিভিন্ন থানায়, বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আপনাদের লোকজন এখনও ক্ষমতায় আসেন নাই, কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে আপনাদের দলের ভিতরে কোন্দল শুরু হয়েছে, মারামারি কাটাকাটি কিন্তু প্রত্যেক দিন দেখাই যাচ্ছে। কোনো না কোনো জায়গায় বিএনপি গ্রুপিং সংঘর্ষ কিন্তু প্রত্যেক জায়গায় হচ্ছে। আর এখনই কিন্তু আপনাদের দলের লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন কিন্তু অকারেন্স কিন্তু শুরু করে দিয়েছে। তো আপনারা নির্বাচনের জন্য পাগল না হয়ে আপনাদের দলের ভিতরে এই সব ঝামেলাগুলো মিটান, এইসব খারাপ লোকগুলোকে শাস্তি দেন, এইসব খারাপ লোকগুলোকে দল থেকে বহিষ্কার করেন। ঠিক আছে? দলটাকে একদম স্বাভাবিক করেন। দলে যারা থাকবে, যারা দল করবে, তারা যেন একদম স্বচ্ছ ভালো মানুষ হয়, তারা কেউ যেন লুটেরা না হয়। ঠিক আছে? যাতে আপনারা ক্ষমতায় আসলে কেউ যেন নিজের পকেট ভরার চিন্তা না করে দেশের উন্নয়ন করে, দেশের জনগণের জন্য কাজ করে, এইরকম মানুষ আপনাদের দলে রাখেন। ঠিক আছে? আর বিশেষ করে আমি মানে কথায় বলে যে শিক্ষিত মানুষ যারা শিক্ষিত, তাদের জ্ঞান বুদ্ধি থাকে, তারা মূর্খদের মতো কাজ করে না। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ইশরাক ভাই যা করতেছে, ইশরাক ভাইয়ের প্রতি অনেক ছিল, অনেক ওনার প্রতি মানুষের বা আমার নিজেরও ইশরাক ভাইকে আমি অনেক সম্মান করতাম। উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, উনি একজন জ্ঞানী মানুষ, ওনার প্রতি অনেক কিন্তু সম্মান ছিল, ওনার প্রতি অনেক আস্থা ছিল। কিন্তু সাধারণ এই একটা মেয়রের কাণ্ড নিয়ে, মেয়র হওয়া নিয়ে উনি যে সব কাণ্ডগুলো করতেছে, এটা কি আসলেও একজন শিক্ষিত মানুষের কাজ? আরে ভাই, আজ যদি সঠিকভাবে ভালোভাবে নির্বাচন হয়, আপনারা বিএনপি আপনারাই তো ক্ষমতায় আসতেছেন, তখন শুধু মেয়র কেন, আপনারা বড় বড় পদে যেতে পারবেন, বড় বড় পদে থাকবেন, এই দেশটা আপনারাই চালাবেন, আপনারা পরিচালনা করবেন দেশে। এই সাধারণ একটা মেয়রের পদ নিয়ে, মেয়র হওয়ার জন্য আপনার মতো একজন শিক্ষিত মানুষ যে এই কি বলবো, ওই নগর ভবনের সামনে এই মানুষজন নিয়ে আন্দোলন, এইরকম প্রতিদিন মিটিং মিছিল, এসব করা কি আপনার জন্য কি আসলে এটা কতটুকু একবার চিন্তা করেছেন? আপনার সাথে এগুলো যায়? আপনি কি মূর্খ মানুষ? যে বিগত স্বৈরাচারী সরকার যেরকম দেখেছি, যে তারা যে সব মানুষকে নমিনেশন দিছে বা তাদের যেগুলো এমপি মন্ত্রী ছিল, তারা তো প্রকৃতপক্ষে শিক্ষিত না,
অশিক্ষিতরও একটা মানে ক্লাসিফিকেশন থাকে, তারও বাইরে তারা। কারণ সংসদে দেখছি যারা নাকি মানে এক একজন নর্তকী, এক একজন মানে রাস্তাঘাটে গান গেয়ে বেড়াতো, তারা হয়েছে সংসদ সদস্য। এমন সব সংসদ সদস্য যে যারা বাংলা রিডিং পড়তে পারে না, সংসদে তারা উঠে মানে হাতে কাগজ নিয়ে এক একজন দেখি এক একজন মহিলা সংসদ সদস্য বা এক একজন পুরুষ সংসদ সদস্য মানে বাংলায় বক্তব্য দিবে, রিডিংই পড়তে পারে না। তাদের দ্বারা জাতি কি আশা করবে, এই জনগণের তারা তাদের কি সেবা পাবে তাদের মাধ্যমে? তারা তো আমরা তো মানে বাস্তব প্রমাণ বিগত 16-17 বছর আমরা তো দেখেছি। তো এই কাজটা আপনাদের দ্বারা আসলে আপনাদের কাছে আমরা আশা করি না। তো আমি বলবো এই মেয়র, সাধারণ একটা মেয়রের চিন্তা এইসব হওয়া বাদ দিয়ে দলের ভিতরে যে কোন্দলগুলো আছে, দলের ভিতরে যে সমস্যা আছে, এগুলো নিয়ে কাজ করুন। আর এই বর্তমানে যারা দেশ পরিচালনা করতেছে এদেরকে সহযোগিতা করেন, এদেরকে স্বাভাবিকভাবে দেশটাকে পরিচালনা করে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করেন। আর নির্বাচনের কথা আপাতত 2-4 বছর না বলে দেশের জন্য, দেশের জনগণের জন্য আপনারা একদম ভালোভাবে কাজ করেন। তৃণমূল পর্যায়ে দেশের মানুষের কার কোন অসুবিধা, কোথায় কি করলে আপনাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে, সেগুলো নিয়ে কাজ করেন ভাই। এইসব বাদ দেন, এইসব বাদ দেন আপনারা, তাহলে আপনাদের জন্যই কিন্তু ভালো হবে ভাই। এবার আমি কথা বলবো আমাদের দেশে সংসদ সদস্য যারা হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা হচ্ছে, এইসব বিষয়ে আমি কথা বলবো কিছু। আমাদের দেশে আইন কি, এইসব কারা মানে একজন সংসদ সদস্য হইতে গেলে তাদের কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন, একজন প্রেসিডেন্ট হইতে গেলে তার কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন, একজন প্রধানমন্ত্রী হইতে গেলে তার কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন, আমাদের দেশে আইন কি বলে সেটা আমি অবশ্য জানি না। তবে আমার জ্ঞানে, আমার মতে যেটা মনে হয়, বিগত 16-17 বছরে দেখেছি যে সমস্ত মানুষ, যে সমস্ত লোক সংসদ সদস্য হয়েছে, এদের মিনিমাম কোনো যোগ্যতা আছে কি না, ম্যাক্সিমাম সংসদ সদস্যগুলোর কথাই বলবো, মিনিমাম কোনো যোগ্যতা আছে কি না একমাত্র তারাই ভালো জানে বাস্তব সত্যিটা। কারণ হচ্ছে একজন এমন আইন থাকা দরকার দেশে যে একজন সংসদ সদস্য হইতে গেলে তাকে মিনিমাম গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। গ্র্যাজুয়েশন পাশ ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচন করতে পারবে না, কেউ সংসদ সদস্য হইতে পারবে না। আমাদের দেশে অবস্থা হচ্ছে মানে লেখাপড়া নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই, একজন মানে কি করে না করে সাধারণ একজন মানুষ ওই একটা দলে কাজ করে, একটা দল করে, তাদের দল ক্ষমতায় যায়, তার কি যোগ্যতা আছে না আছে সে সেই দলের পাওয়ারে সে হচ্ছে নির্বাচন করে, নিজেরাই ভোট করে, নিজেরাই জয়ী হয়ে তারাই সংসদে চলে যায়। তা আদৌ এরা সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে কি না, এটা আসলে আমাদের আইন বিশেষজ্ঞ বা আমাদের আইন এগুলোকে আসলে ক্লাসিফাই করা দরকার। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের দেশে যারা প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, আমার মতে একজন প্রেসিডেন্ট হবে, একজন প্রধানমন্ত্রী হবে সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ একদম সব দিক থেকে যে মানুষ একদম পারফেক্ট, শিক্ষায়, জ্ঞানে, শারীরিক দিক থেকে, সব দিক থেকেই যে সর্বোচ্চ পারফেক্ট, সেই মানুষের প্রেসিডেন্ট হওয়া প্রয়োজন, সেই মানুষের প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন। কারণ হচ্ছে একজন সাধারণ মানুষ, আমাদের দেশে একজন সাধারণ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, নাই শিক্ষা দীক্ষা, নাই জ্ঞান বুদ্ধি, অথচ তাকে প্রেসিডেন্ট করে রাখা হচ্ছে, প্রধানমন্ত্রী বানানো হচ্ছে। আর তাকে সেলুট দিচ্ছে কারা? বড় বড় সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা, উচ্চশিক্ষিত পদস্থ কর্মকর্তারা, বিশেষ করে সেনাবাহিনীর একজন প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, যারা নাকি সর্বোচ্চ শিক্ষিত, তারা শারীরিক দিক থেকে, তারা জ্ঞানের দিক থেকে, সব দিক থেকে পারফেক্ট, ওনারা কিভাবে একজন সাধারণ মানুষ প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাদেরকে সেলুট দিচ্ছে, তাদের আন্ডারে কাজ করতে হচ্ছে। এটা আসলে মানে কতটুকু স্বাভাবিক এটা আপনারাই চিন্তা করেন।
এটা আদৌ কি আসলে গ্রহণযোগ্যতা? এটা আসলে কি মানে মানানসই আপনারা বলেন? একটা মানে সেনাবাহিনীতে একটা কর্ম করতে চাকরি করার জন্য, একটা সাধারণ সৈনিক হওয়ার জন্য যদি কেউ একজন সাধারণ সৈনিক হইতে যায়, তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন ধরনের বা তাকে যোগ্যতা তাকে অর্জন করতে হয়। সব দিক থেকে সে যখন যোগ্য হয় তখনই সে চাকরির জন্য সে কিন্তু মনোনীত হয় সাধারণ সৈনিকের বেলায়। আর একজন সেনাবাহিনীর প্রধান উচ্চপদস্থ কর্মকর্তা ওই অবস্থায় যেতে হলে কতটা তার যোগ্যতা থাকা উচিত, কতটা সে শিক্ষিত হওয়া দরকার, কতটা সব দিক থেকে তার পারফেক্ট হলে তাকে সেনাবাহিনীর প্রদান করা হয়, নৌবাহিনীর প্রদান করা হয়, বিমান বাহিনীর প্রদান করা হয়, সেটা বাস্তবে আপনারা অবশ্যই জানেন। তো ওই সব মানুষ যদি সাধারণ একটা মানুষ যে লেখাপড়া জানে না বা অল্প শিক্ষিত মানুষ, সে প্রধানমন্ত্রী হয়ে গেছে দলীয় ক্ষমতার কারণে, প্রেসিডেন্ট হয়ে গেছে, তাকে কিভাবে সেলুট করে, তার আন্ডারে কিভাবে কাজ করে, এই দেশ কিভাবে এগিয়ে যাবে? এদের থেকে, এই সব আইন থেকে, এই সব বাস্তবতা দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? আমরাই বা কি শিখব এদের কাছ থেকে? কি শেখার আছে আপনারাই বলেন। আমার মনে হয় এগুলো পরিবর্তন হওয়া দরকার, এগুলো পরিবর্তন হওয়া দরকার। এগুলো নিয়ে ভাবার সময় এসে গেছে। আপনারা ভাববেন, এগুলোকে যেন পরিবর্তন করা হয়। পরিবর্তন করে একজন প্রেসিডেন্ট হইতে গেলে, একজন প্রধানমন্ত্রী হইতে গেলে, একজন সংসদ সদস্য হইতে গেলে মিনিমাম একজন গ্র্যাজুয়েশন ব্যক্তি ছাড়া সংসদ সদস্য হইতে পারবে না। আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হইতে গেলে সর্বোচ্চ শিক্ষিত হইতে হবে, সব দিক থেকে পারফেক্ট হইতে হবে। এগুলোই কিন্তু আসলে করা দরকার, এরকমই করা দরকার আমার মনে হয়। এবার আমি কথা বলবো আমাদের দেশে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা নিয়ে। আমাদের দেশে আমাদের যেরকম স্বাধীনতা বা আমাদের দেশের যে আইন কানুন, আমাদের দেশে ম্যাক্সিমাম কিন্তু আমরা মুসলিম দেশ, কিন্তু মুসলিম হলেও আমাদের দেশের আইন কানুন কিন্তু কোরআনের আইনেও চলে না, বা 100% ইসলামিক শরীয়ত অনুযায়ী, ইসলামিক আইন কানুন অনুযায়ী কিন্তু আমাদের দেশ চলে না, বা কেউ এই আইন অনুযায়ী চালানোর ব্যবস্থাও কিন্তু কেউ করে না। অতএব আমাদের দেশে কিন্তু শুধু মুসলমান না, অন্য অন্য জাতি যেহেতু রয়েছে, সবাই মিলেমিশে যেহেতু আমাদের দেশে সবাই চলে। তো আমি আমাদের ব্যক্তিগত যে স্বাধীনতাগুলো, আমি এই সব বিষয়ে আমি কয়েকটি দেশে আমি যে তথ্য পেয়েছি, বা আমি নিজেও কয়েকটি দেশে গিয়ে দেখেছি। যেমন ইউরোপে ম্যাক্সিমাম দেশগুলো, বিশেষ করে উন্নত দেশগুলোতে, ওদের যে সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের যে ব্যক্তি স্বাধীনতাটা এটা এতটাই ওরা মানে মানুষের স্বাধীনতাটা এতটাই তারা প্রাধান্য দেয়। ওদের দেশের আইনটা এতটাই মানে জনগণের পক্ষে, যেমন প্রত্যেকটা নাগরিক কিন্তু তাদের স্বাধীন মতো চলতে পারে, ছেলে হোক মেয়ে হোক, তারা সবাই কিন্তু যার যার স্বাধীন মতো সে চলতে পারে। কিন্তু কেউ কিন্তু বেআইনি কোনো কিছু করে না, বা দেশের বিরুদ্ধে কোনো কিছু করে না, কিন্তু তারা কিন্তু তাদের চলাফেরা, কাজকর্ম সব কিছু নিজের স্বাধীন মতো করে, নিজের স্বাধীন মতো তারা কিন্তু চলে। এই জন্য কিন্তু ওই সব দেশে কিন্তু আপনার হচ্ছে অকারেন্স কম হয়, দুর্নীতি কম হয়। ওই সব দেশে কিন্তু আপনার কি বলবো, মানুষ অপরাধ কিন্তু কম হয়, তারা স্বাধীন হওয়ার কারণে। আর আমাদের দেশে মানে আইন কীরকম যে কেউ স্বাধীন মতো কিন্তু ওইভাবে কেউ চলতে পারে না। অনেক ধরনের আইনই রয়েছে, অনেক বাধ্যবাধকতা আছে। কেউ ইচ্ছা করলেও কিন্তু স্বাধীনভাবে চলতে পারে না, স্বাধীনভাবে কাজ করতে পারে না, যার কারণে কিন্তু আমাদের দেশে কিন্তু অপরাধ বেশি, অকারেন্স বেশি, এবং আসলে আমাদের দেশে কিন্তু সমস্যাও বেশি। তো আমি দেখছি, আমি কয়েকটা দেশে আমি বিভিন্ন আমার পরিচিত মানুষ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে যারা আছে তাদের সাথে কথা বলেছি। ওরা ওখানে কিন্তু সেটেল, তারা বলে যে ওই সব দেশে কিন্তু ছেলে মেয়ে তারা রাস্তায় যখন চলাফেরা করে, বা তারা কিন্তু একদম স্বাধীন। একটা মেয়ের স্বাধীন মতো রাস্তায় চলতেছে, তার পোশাক নিয়ে কোনো কথা হয় না, তাদের চলাফেরা নিয়ে কেউ কথা বলে না, যার যেমনি খুশি সে কিন্তু সেমনি চলতেছে।
আর এজন্য কেউ কিন্তু বাধাও দিচ্ছে না, দেশের আইনও বাধা দিচ্ছে না, বা তাদেরকে কিন্তু বখাটেরা উত্ত্যক্তও করতেছে না, তাদের কিন্তু সমস্যাও করতেছে না, বা তাদের ইপটিজিংও করতেছে না, বা তাদের ইজ্জতের উপরেও কিন্তু হামলা করতেছে না। কিন্তু আমাদের দেশে কিন্তু চাইলে একটা মেয়ে রাস্তায় কিন্তু স্বাধীনভাবে সে চলতে পারবে না। চাইলেই কিন্তু একটা ছেলে রাস্তায় স্বাধীন মতো তার নিজের ব্যক্তি স্বাধীন মতো কিন্তু চলতে পারে না। আমাদের দেশে আইন কিন্তু বাধ্যবাধকতা আছে, বা আমাদের দেশে অনেকেই বলে যে আমরা মুসলিম দেশ, আমাদের ইসলাম আছে, যেমন ইসলামিক দলগুলো বা বিভিন্ন আলেমোলামারাগুলো কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনভাবে একটা মানুষ চলতে গেলে তারা কিন্তু নানান কথা বলে, নানান মানে সমস্যা তাদের। কিন্তু আমার মনে হয় আমাদের দেশেও ওই রকম উন্নত দেশগুলোর মতো করে দেওয়া উচিত, যে আমাদের দেশে এখন থেকে একদম ব্যক্তি স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না, ওই রকম আইন বাধ্যকতা থাকবে না, যে যেমনি খুশি তেমনি চলবে। হ্যাঁ, আইন থাকবে কোনটা, যে অপরাধ করবে অপরাধের শাস্তি আপনারা দেন, অপরাধের শাস্তি তৎক্ষণাৎ দেন, সমস্যা নাই। কিন্তু একজন ফ্রিলি চলাফেরা করবে, তার নিজের স্বাধীনতা মতো কাজ করবে, নিজের স্বাধীনতা মতো সে রাস্তায় চলাফেরা করবে, সেটা তার ব্যক্তি স্বাধীনতা, সে চাইতেই পারে, সে স্বাধীন মতো চলুক। একটা মেয়ে যদি চায়, একটা মেয়ে যদি মনে করে যে আমি রাস্তায় আমি উলঙ্গ হয়ে চলাফেরা করব, আমি শর্টকাট আমি কাপড় পরে রাস্তায় চলাফেরা করব, আরে ভাই করুক না। তার যদি রুচিতে বাদে, সে যদি চায়, তার যদি ভালো লাগে, সে চলুক সেভাবে তাকে চলতে দেন। যাদের যেমন রুচি, যে যেভাবে চিন্তা করবে সে সেভাবে চলুক, সমস্যা কি? কিন্তু সরকারের উচিত, আইনের উচিত তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, বরং তাদের স্বাধীনতায় পূর্ণ স্বাধীনতা দেওয়া, যে তারা যে যেভাবে চলতে চায় সেভাবে চলুক। রাস্তায় যদি একটা মেয়ে উলঙ্গ হয়ে চলে, আমাদের দেশের সরকারের উচিত, আইনের উচিত যে সে উলঙ্গ হয়ে চলতেছে, তার ভালো লাগছে, তার মন মাইন্ড ওই রকম, সে তার স্বাধীনতা ওই রকম চায়, সে চলুক। কিন্তু তাকে যেন কোনো বখাটে বা অন্য কোনো মানুষ কটূক্তি না করে, ইপটিজিং না করে, তার ইজ্জতের উপরে যেন হামলা না করে, তার ক্ষতি যেন না করে। আপনারা এইটা আইন করেন যে রাস্তায় যে যেমন খুশি তেমন চলবো, সে সেভাবে চলবো, তার ব্যক্তি স্বাধীনতা মতো সে ঘোরাফেরা করবে, সব জায়গায় সব কিছু করবে। কিন্তু এর জন্য যারা উত্ত্যক্ত করবে, যারা অপরাধ করবে, তাদের যারা এইসব তাদের ইপটিজিং করবে বা তাদের ইজ্জতের উপরে হামলা করবে, তাদের তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হোক, যাতে কেউ কোনো স্বাধীনতার হস্তক্ষেপ না করতে পারে, কেউ অকারেন্স না করতে পারে, কেউ যেন ক্ষতি না করতে পারে। বিশেষ করে কারো স্বাধীনতায় একজন স্বাধীনভাবে একটা মেয়ে রাস্তায় চলতেছে, বখাটে ছেলেরা কি করলো, তার উপরে হামলা করলো। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জোর করে নিয়ে তার ইজ্জত লুটে নিচ্ছে, তার জীবন নষ্ট করে দিচ্ছে, তার সর্বনাশ করতেছে, তাকে মেরে ফেলতেছে। আরে ভাই, কেন? আপনারা সরকাররা ওই সব বিষয়ে কঠোর হন, যে না, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, যে যেমনি খুশি চলুক, সমস্যা নাই, কিন্তু কেউ অপরাধ যেন না করে, আর অপরাধ করলে তৎক্ষণাৎ তার শাস্তি দেন। আর বিশেষ করে আমাদের দেশে দেখেন, যতই আমরা স্বাধীনভাবে চলাফেরা না করি, কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের দেশে কিন্তু বিভিন্ন পার্কে গেলে বা অনেক জায়গায় বিভিন্ন হোটেলে গেলে, বিভিন্ন একটু ফাঁক ফোকর পেলেই আমাদের দেশে কিন্তু ছেলে মেয়ে বলেন বা স্কুল কলেজের স্টুডেন্টরা বলেন বা যারা রিলেশন করে, সেটা যে বয়সের মানুষই হোক, তারা কিন্তু পার্কের ভিতরে বা বিভিন্ন জায়গায় কিন্তু খারাপ কাজ করতেছে। তারা কিন্তু খারাপ কাজ ঠিকই করতেছে। আর ওই সব জায়গায় কিন্তু আমি ফ্যামিলি নিয়ে আমি যদি চিন্তা করি, আমি ফ্যামিলি নিয়ে সেখানে গেলাম, আমার বাবা মার সাথে, আমার ভাই বোনের সাথে, বা আমার অন্য ফ্যামিলি যারা আছে তাদের সাথে আমি সেখানে গেলাম, কিন্তু ওখানে গিয়ে যদি ওই সব দেখি যে তারা ওই সব খারাপ কাজ করতেছে, তাহলে কি হলো? আপনারা দেশের সরকার ওইগুলো নিয়ে চিন্তা করেন যে হ্যাঁ, সবাই স্বাধীন, সবাই ব্যক্তি স্বাধীন মতো চলাফেরা করবে, কিন্তু এইভাবে পার্কে, রাস্তায় বা ওপেনে কেউ অসামাজিক কার্যকলাপ কেউ করতে পারবে না। তোমার খুশি, তুমি তোমার প্রেমিক নিয়ে বা তোমার প্রেমিকা নিয়ে ডলাডলি দস্তাদস্তি করবা, তুমি নিরাপদ স্থানে করো, তোমার বাড়িতে নিয়ে করো, তোমার নিরাপদ জায়গা নিয়ে করো, সমস্যা নাই। যদি উভয় পক্ষ রাজি থাকে, করো, সমস্যা নাই। তোমাদের যদি ভালো লাগে করো, তোমাদের বিষয় সেটা।
কিন্তু রাস্তাঘাটে কোনো পার্কে কোনো ওপেন জায়গায় এসব খারাপ কাজ যেন কেউ না করতে পারে বা কেউ না করে, সেই আইনগুলো আপনারা করেন, সেই তাদের এইসবের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। কিন্তু আপনারা এইসব না করে মানে দেখা যাচ্ছে আপনারা কি করতেছেন, বিশেষ করে আমাদের দেশে বলবো, পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু একজন সুস্থ মানুষ, সুস্থ পুরুষ বলেন, সুস্থ নারী বলেন, প্রত্যেকটা মানুষের কিন্তু শারীরিক চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে। আর এই শারীরিক চাহিদাগুলো কেউ বৈধভাবে মিটাচ্ছে, কেউ অবৈধভাবে মিটাচ্ছে। কেউ প্রেমিক প্রেমিকা হয়ে এগুলো করতেছে, কেউ স্বামী স্ত্রী হয়ে করতেছে, কেউ আবার পরকীয়া করে করতেছে। বিভিন্নভাবে কিন্তু এই শারীরিক চাহিদাগুলো মিটাচ্ছে। আবার কেউ বা যারা টাকার বিনিময়ে যে সমস্ত মেয়েগুলো কাজ করে, তাদেরকে টাকার বিনিময়ে কিন্তু শারীরিক চাহিদাগুলো তারা মিটাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এইসব কাজ আছে। এইসব কাজ কিন্তু কেউ কিন্তু একদম রোধ করতে পারবে না, ইচ্ছা করলে কেউ কিন্তু এইসব কাজ ঠেকাইতে পারবে না। যত বড় ইসলামিক কান্ট্রি হোক, যত কোরআনের আইন দিয়েই চালু করেন, প্রকাশ্যে না করলেও তারা কিন্তু গোপনে ঠিকই এইসব কাজ কিন্তু সবাই করবেই। অতএব অতএব আমার মতে, যেহেতু এইসব কাজ থেকে একদম পুরোপুরি রোধ করা সম্ভব না, তাহলে আমার মতে উচিত হচ্ছে যে আমাদের দেশে কিন্তু অনেক পল্লীগুলো আছে, যেখানে মেয়েরা বা মা বোনেরা যেখানে আসলে টাকার বিনিময়ে তারা এইসব মানুষকে সার্ভিস দেয় বা মানুষের সাথে এইসব শারীরিক চাহিদাগুলো তাদেরকে মিটিয়ে দেয়। বা বিভিন্ন হোটেল আছে আমাদের দেশে, কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে, যেখানে হোটেলে টাকার বিনিময়ে কিন্তু অসংখ্য মেয়েরা এইসব ছেলেদের সাথে এইসব কাজ করতেছে। তো সরকারের উচিত, যেহেতু এগুলো রোধ করা সম্ভব না, তাহলে সরকারের উচিত আমাদের দেশে যে সব জায়গায় পতিতা পল্লীগুলো আছে, সেই সব পল্লীগুলা কিন্তু দেখেন, ওই সব পল্লীগুলোতে গেলে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ, কি একটা অবস্থা। সেখানে একটা মানুষ গেলে, মানুষ কিন্তু অসংখ্য যাচ্ছে, সেখানে যায়, একটা মানুষ গেলে দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে, বা যারা ওখানে যে সমস্ত মা বোনেরা ওখানে থাকে, যারা এসব কাজ করে, তারা কিন্তু মানে নিরাপদে না, তারা কিন্তু ঠিক মতো আসলে পরিবেশ মতো তারা থাকতে পারতেছে না। তারা কিন্তু আসলে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশে তারা থাকে। আবার তারা দেখা যাচ্ছে, একটা মানুষ, একটা মেয়ে কত বছর পর্যন্ত এইসব কাজ করতে পারে, একটা সময় গিয়ে কিন্তু তারা আর, তাদের কাছে কোনো ছেলেরা যায় না, বা টাকার বিনিময়ে তাদেরকে কেউ কিন্তু আর নেয় না, শারীরিক চাহিদা তাদেরকে দিয়ে কেউ মিটায় না। কিন্তু তো সরকারের উচিত আমার মনে হয় যে প্রত্যেকটা পতিতা পল্লীকে সুষ্ঠু পরিবেশ দেওয়া, সেখানে সরকারের সহযোগিতা করে তাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদেরকে যে কাজ করতে চায় তাদেরকে ওই কাজগুলো সুন্দরভাবে করতে দেওয়া, এবং সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদেরকে নিরাপদে এইসব কাজ করতে দেওয়া উচিত। এবং ওখানে নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা পতিতা পল্লীগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে ওখানকার স্থানীয় সন্ত্রাসী, বিভিন্ন গডফাদার বা বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করে। সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা, অথচ ওখান থেকে কিন্তু দেশের 1 টাকাও ইনকাম হচ্ছে না, সরকারের কিন্তু কোনো ইনকাম হচ্ছে না। যেহেতু ওগুলা রোধ করা সম্ভব না, তাই সরকারের উচিত ওইগুলাকে একদম পুরোপুরি সন্ত্রাসী মুক্ত করে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারিভাবে সেগুলো পল্লীগুলোকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে দেওয়া, এবং তাদের কাছে মাসিক অথবা বাৎসরিক একটা অ্যামাউন্ট ধরিয়ে দেওয়া, যে তোমরা এভাবে ইনকাম করবা, কিন্তু মাসে তোমরা এত পার্সেন্ট টাকা বা এত টাকা, এই অ্যামাউন্টটা বছরে বা মাসে তোমরা সরকারের কোষাগারে তোমরা জমা দিবা। তাতে কি হবে? তাতে কিন্তু একে হচ্ছে সরকার, দেশের উন্নয়ন হলো, দেশের জন্য উপকার হলো, এবং সন্ত্রাসীরা সেখান থেকে আর এভাবে তারা কোনো কিছু করতে পারলো না। এবং দ্বিতীয়ত, তারা কিন্তু ওখানে যেসব মেয়েরা কাজ করে, তারা কিন্তু সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, সুন্দর পরিবেশে তারা কিন্তু কাজ করতে পারলো। সব দিক দিয়ে কিন্তু এটা কিন্তু আসলে করা উচিত। আমার মনে হয় সরকারের এই সব বিষয়ে কিন্তু ভাবা উচিত। বিশেষ করে শুধু পল্লীগুলা, পতিতা পল্লীর কথা বলবো না, আমাদের দেশে যে
হোটেলগুলোকে আমাদের দেশে এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন হোটেলে কিন্তু এই সমস্ত কাজ করে যাচ্ছে। কিছুদিন পর পর দেখা যাচ্ছে ওগুলা নিয়ন্ত্রণ করে কারা, ওই সব বিভিন্ন সন্ত্রাসীরা, বিভিন্ন দলীয় ক্যাডাররা, তারা কিন্তু নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু ইনকাম করে ঠিকই ওখান থেকে, কিন্তু ওখান থেকে কিন্তু সরকারের একটা টাকাও ইনকাম হচ্ছে না, দেশের কোনো লাভ হচ্ছে না। তাহলে উচিত কি, দেশে যে হোটেলগুলোতে এসব কাজ হয়, এই সব হোটেলগুলোতে আসলে নির্দিষ্ট বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে, ঢাকা সিটি সহ বিভিন্ন জেলা শহরে এইসব বিভিন্ন জায়গাতেও এইসব হোটেলগুলোতে সরকারের উচিত যে এখন ইচ্ছা করলে কেউ ওই সন্ত্রাসীরা ওই সব নিয়ন্ত্রণ করতে পারবে না, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে সরকার। সরকারি প্রত্যেকটা এমনভাবে আইন করে দিক যে ওইসব যেসব হোটেল এইসব কাজ করতে চায়, এইসব ব্যবসা করতে চায়, যেসব হোটেলের মালিকরা, তারা অবশ্যই সরকারের লাইসেন্স নেবে, সরকারের পারমিশন নেবে, নিয়ে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা ব্যবসা পরিচালনা করুক, সমস্যা নেই। ওখানে যারা যাবে স্বাভাবিকভাবে তারা যাবে, ছেলেরা যাবে মেয়েদের কাছে, তারা টাকার বিনিময়ে যেহেতু এগুলো করবে, করুক, সমস্যা নাই। যেহেতু এগুলো রোধ করা সম্ভবই না, তাহলে সরকারিভাবে সুন্দরভাবে ভালোভাবে তারা করবে। আর ওই সব মালিকদের আপনারা আইন করে এমনভাবে একটা ব্যবস্থা করে দেন যে তারা লাইসেন্স করবে মাসে বা প্রতি বছরে সরকারি কোষাগারে এত টাকা, একটা যে কোনো একটা অ্যামাউন্ট ধরিয়ে দেন যে এত টাকা করে প্রতি মাসে বা প্রতি বছরে এত টাকা করে সরকারি কোষাগারে, সরকারি ফান্ডে তাদের দিতে হবে। তাহলে কিন্তু সব দিক থেকেই ভালো। যেমন সবাই নিরাপদে তাদের যার যার মনোবাসনা পূর্ণ করবে, তাদের ব্যবসাও চলবে, যারা হোটেল ব্যবসা করতেছে তাদের ব্যবসাও সুন্দরভাবে চললো, কোনো ভয়ও থাকলো না। আর দ্বিতীয়ত ওখান থেকে দেশেরও উন্নয়ন হলো, সরকারের উন্নয়ন হলো। তাহলে সব দিক থেকেই কিন্তু ভালো। আমার মনে হয় সরকারের এগুলোও ভাবার সময় এসে গেছে, এগুলোও নিয়ে আসলে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে কি বলবো, অনেক কথা বলতে মন চায়, ভিতরে মনের ভিতরে অনেক কথা জমে আছে দেশের পরিস্থিতি নিয়ে, দেশে যেসব চলতেছে, আসলে দেশের বিভিন্ন সংগঠনগুলো, বিভিন্ন দলীয় লোকজন যা করতেছে, এগুলো দেখে অনেক কষ্ট হয়। এই দেশের মানুষ আমরা, আমাদের উচিত এই দেশটাকে কিভাবে উন্নত করা যায়, দেশটা কিভাবে ভালো করা যায়, দেশের বেকারত্ব কিভাবে দূর করা যায়, আমরা কিভাবে সাধারণ জনগণ সবাই মিলেমিশে যাতে ভালো থাকতে পারি, এগুলো কিন্তু সবারই দায়িত্ব। শুধু যারা সরকারে যাবে তাদের একার দায়িত্ব না, প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব। তাই আমি বলবো যে সরকারের উচিত আর এইসব বিষয়ে আসলে চিন্তা করা, এইসব বিষয়ে পদক্ষেপ নিয়ে আসলে দেশটা যাতে ভালোভাবে চলে, আগামী দিনগুলোতে সাধারণ মানুষের যেন আর কষ্ট না হয়। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু দিন যাচ্ছেই, আসলে সব কিছুর দাম বেড়েই যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেন আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এরকম ব্যবস্থা করে দেন, সরকারের প্রতি অনুরোধ। আর বিশেষ করে দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আমি যতটুকু চেষ্টা করেছি, আমি আমার মনের ভিতরে অনেক কথা আছে, তো তার মধ্যে থেকে কিছু কথা আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনারা দয়া করে পুরো ভিডিও দেখবেন, আমার কথাগুলো শুনবেন, এবং দয়া করে আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে আমার ভিডিওটি বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা দেখতে পারে, বা প্রত্যেকটা মানুষ যেন, দেশের প্রত্যেকটা আপামর জনগণ যেন আমার এই ভিডিওটা দেখতে পারে, আমার কথাগুলো যেন সবাই শুনতে পারে, দেখতে পারে, এবং সবাই যেন একটু চিন্তা করতে পারে যে আসলে এগুলো আমি কি কথাগুলো বললাম, এগুলো কি আসলেই সঠিক না ভুল। তো সরকারের একদম টপ লেভেলে যেন আমার এই ভিডিওটি ছড়িয়ে যায়। আমাদের দেশের মিডিয়াগুলো যেহেতু আমি তো সাধারণ মানুষ, আমি তো আর কোনো বড় নেতা না যে আমি মিডিয়ার সামনে গিয়ে কথা বলবো, আর আমি ডাক দিলাম, মিডিয়ারা এসে আমার মানে সাক্ষাৎকার নিল, আমি কথা বললাম। আমাদের দেশে মিডিয়াগুলো হচ্ছে কীরকম, আমাদের দেশের মিডিয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রিন্ট হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রত্যেকটা মিডিয়ার মালিকই কিন্তু এটা তাদের বিজনেস, এদের মানে চিন্তাধারা, এরা মানে ব্যবসা করবে, এরা ব্যবসা করতে নামছে। কিন্তু মিডিয়াগুলোর উচিত যে শুধু ব্যবসার চিন্তা না, ব্যবসা তো হবেই,
ব্যবসার চিন্তা না। ওই আমাদের দেশের সাংবাদিকরা কি করে যে কোথায় একটা নেতা কোন ব্যক্তি একজন ভাইরাল হলো তার পিছনে ছুটে, তার পিছে এরা ছুটে ছুটে তাকে আরও ভাইরাল করে দেয়, তাকে আরও মানে গাছে তুলে দেয়। মানে এই হচ্ছে আমাদের দেশের সাংবাদিকদের কাজ। অথচ সাংবাদিকরা এটা চিন্তা করে না যে নেতাদের পিছে না ছুটে আমরা দেশের প্রত্যেকটা গ্রামে অঞ্চলে প্রত্যেকটা প্রান্তিক জনপদের কাছে যাই, জনগণের কাছে যাই, গিয়ে জনগণের কথা শুনি। দেশের যেখানে যে সমস্যা আছে, জনগণের কার কী সমস্যা আছে, এইগুলো সরকারকে ধরিয়ে দেয়, সরকারের সামনে তুলে ধরি, যাতে জনগণের এসব সমস্যা সমাধান হয়। দেশে যেগুলো সমস্যা আছে এইসব সমস্যা যেন সরকার সমাধান করতে পারে, এগুলো নিয়ে কাজ করে। কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা, ওই প্রত্যেকটা চ্যানেলের সাংবাদিকরাই কী করে, নেতাদের পিছিয়ে দৌড়ায়। একটা নেতা মানে কোথায় আজকে পাত দিল, কোথায় একটু হাগলো, কোথায় পাতলা পায়খানা করলো, কোথায় আমাশা হইলো, এইগুলো নিয়ে তাদের হইলো মাতামাতি। অথচ সাধারণ মানুষের কাছে কিন্তু তারা যাইতে চায় না। সাধারণ মানুষের কথাও তাদের মানে তারা শুনতেও চায় না, যে না সাধারণ মানুষ কি বলে। এই যে প্রত্যেক দিন টক শো হয়, বিভিন্ন চ্যানেলে টক শো হয়, বিভিন্ন নেতারা টক শোতে কথা বলে। ভাই এই টক শো কয়জন দেখে? এই টক শো কয়জন দেখে? প্রতিদিন আপনারা কথা বলেই যাচ্ছেন। টক শোতে কত দেখছি মারামারি, কত মানে হট্টগোল, কত কিছু। লাভ কি? এসব করে কোনো লাভ নাই, এসব করে কোনো লাভ নাই। আমি নিজে একটা চ্যানেলে জব করছি, আমি নিজে 8 বছর টক শো চালাইছি। আমি প্রায় ম্যাক্সিমাম দলের বড় বড় নেতাদের টক শো চালাইছি। আমি মোটামুটি সবার কথা শুনছি, দেখছি, আমি নিজে কাছে থেকে বসে দেখছি। আর বিশেষ করে বিগত 16-17 বছরের মধ্যে 8 বছর কিন্তু আমি টক শো চালাইছি। আর বিগত স্বৈরাচারী সরকারের আওয়ামী লীগের নেতারা টক শোতে এসে যেসব মিথ্যা কথা বলতো, যেসব কথা বলতো, মানে কি বলবো, মানে কানটা একদম ঝালাপালা হয়ে গেছিলো। একদম বিরক্ত হয়ে আমি কিন্তু জব ছেড়ে দিছি, ওখান থেকে চলে আসছি। জব ছেড়ে দিয়ে যে না, এদের কথা আমার একদম মানে একদম এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে আর সহ্য হচ্ছিল না, বাধ্য হয়ে কিন্তু জব ছেড়ে দিছি আমি। যে সাংবাদিক ভাইদের বলবো, আপনারা নেতাদের পিছে না দৌড়িয়ে আপনার সাধারণ জনগণের কাছে যান। দেশের কোথায় কোন সমস্যা আছে দেখেন, এই সমস্যাগুলো তুলে ধরেন সরকারের সামনে, যাতে সরকার সহজে সেই সমস্যাগুলো ধরে ধরে সমাধান করতে পারে। জনগণ কি চায়? সাধারণ জনগণ ওই নেতারা যে সব কথা বলে, ওরা যা বলে এর থেকে হাজার হাজার গুণ বেশি জ্ঞান বুদ্ধি সাধারণ মানুষের মধ্যে আছে, ঠিক আছে? তাই নেতারা কখন কেমন পাত দিল আর কেমন পায়খানা করলো, ওইগুলো তুলে না ধরে, ওইগুলোর পিছে না দৌড়িয়ে সাধারণ মানুষের কাছে যান। আপনারা দেশের জন্য কাজ করেন, ব্যবসার চিন্তা বাদ দেন, ব্যবসাতে এমনিই হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসলে কি বলবো, আপনারা একটু সচেতন হন আর একটু। তো এই হচ্ছে দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ। যে আমি আবারও সবার কাছে অনুরোধ করতেছি, আমার আজকের এই ভিডিওটি বড় হলেও আপনারা কেউ টানবেন না, না টেনে পুরো ভিডিওটি দেখেন। পুরো ভিডিওতে আমি কি বলেছি একটু বোঝার চেষ্টা করেন, একটু শোনেন। আমার এই ভিডিওতে আমি যেসব কথা বলেছি অনেকেরই খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে কিছু করার নাই। সত্য কথা, আমি যেগুলো বলছি একদম বাস্তব কথা বলছি। তো তারপরেও আমি বলবো, যদি কারো খারাপ লেগে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর বিশেষ করে দর্শক সবাইকে অনুরোধ, আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন এবং পুরো ভিডিও দেখবেন। আর আমার ভিডিওটা সবার কাছে আবার অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার করে দেন, যাতে আমার ভিডিওটা সব জায়গায় ছড়ে যায়। সব ধরনের মানুষ, সরকারি বেসরকারি, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যেন আমার ভিডিওটা দেখতে পারে। আমার ভিডিওটাকে ভাইরাল করে দেন আপনারা, তাহলে আমার কথাগুলো যদি সবাই শোনে, আশা করি একটু হলেও টনক নড়বে, সব জায়গায় মানুষ একটু হলেও উপকারে আসবে। এটাই আপনাদের কাছে অনুরোধ, যে আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন না টেনে, এবং আমার ভিডিওটি একদম শেয়ার করে ছড়িয়ে দেন আপনারা। তো এই হচ্ছে আজকের মতো। আর এতক্ষণ আমার ভিডিও যারা দেখবেন বা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আবারও কথা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে